বিছানার এক কোণে জড়সড় হয়ে অর্ধনগ্ন অবস্থায় বসে কান্না করছে তুহা। গায়ের শাড়িটা কোনো রকমে নিজের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয়। সারা শরীর যন্ত্রণায় ছটফট করছে। পিঠে, ঘাড়ে কামড়ের লাল দাগগুলো স্পষ্ট। কেউ নিজের সবটুকু রাগ তার ওপর তুলেছে দেখেই বোঝা যাচ্ছে। তুহার অপর পাশে শুয়ে আছে তার সদ্য বিবাহিত স্বামী শৈবাল। ফর্সা পিঠে নখের দাগ। তুহা একবার নিজের হাতের দিকে তাকায়। হাতের নখগুলো বেশ বড় হয়েছে। সে ফের ফুপিয়ে কেঁদে উঠলে ধমকে ওঠে তার স্বামী শৈবাল। চোখ গরম করে বলে, মরা কান্না জুড়ে দিয়েছ কেন? বিয়ে করার খুব শখ তাই না? এখন প্রতিদিন এই অত্যাচারের জন্য রেডি থাকো। নাটক না করে চুপচাপ শুয়ে পড়ো। তুহা শৈবালের কথা অগ্রাহ্য করে উঠতে নিলে তার ডান হাতের কবজি চেপে ধরে শৈবাল। ঘুম ঘুম চোখে টেনে তুহাকে তার পাশে শুইয়ে দেয়। তুহা ছটফট করলে তাকে শক্ত করে চেপে ধরে, উন্মুক্ত বক্ষে মাথা রেখে চোখ বন্ধ করে। তুহার কাছে সবকিছু অসহ্যকর লাগছে। মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে সে। তার সুন্দর গোছানো জীবনটা কি থেকে কি হয়ে গেল। তুহা চোখ বন্ধ করে তার বাবার কথা ভাবে। উনি সুস্থ আছে? এখন কি করছে? চোখ বন্ধ করতেই তার জীবনের বীভৎস অতীতের ঘটনা মনে পড়ে। তুহার বয়স তখন 14 বছর। তখন তার মা মারা যায়। তার বাবা নুরুল পাটোয়ারি মেয়ের সুখের কথা চিন্তা করে আর দ্বিতীয় বিয়ে করেনি। তুহার চাচা, চাচি, চাচাতো ভাই আর তার পিতা মিলে তাদের সংসার। শৈবালের মা তার জন্য পাত্রী খোঁজ করলে তুহার কথা জানায় তাদের পাশের বাড়ির একজন। দেখতে গিয়ে জানতে পারে তার একমাত্র ননদিনের মেয়ে তুহা। তৎক্ষণাৎ তারা বিয়েতে রাজি হয়ে গেলে নুরুল পাটোয়ারি ও তার নাকচ করেন না। তুহারও বাবার অনুরোধের কাছে হয় পরাজয়। কিন্তু বেঁকে বসে শৈবাল। সে কিছুতেই এখন বিয়ে করতে রাজি নয়। তার মা আফসানা বেগম কান্নাকাটি করে সুইসাইডের ভয় দেখিয়ে ছেলেকে রাজি করায়। বিয়েতে রাজি হলেও মনে মনে সাংঘাতিক রেগে যায় সে, যার ফলে সমস্ত রাগ গিয়ে পড়ে রাতে তুহার ওপরে। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে। তার সামনে কোনো অন্যায় সে মেনে নেবে না। এক পলক শৈবালের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একসময় তার বাহুডোরেই ঘুমিয়ে পড়ে সে। শ্বশুরবাড়ির প্রথম দিন তুহা বেশ ভয়ে ভয়ে আছে। এই বাড়ির মানুষগুলো চেনা হয়েও বড্ড অচেনা। মানুষগুলো কেমন হবে, কিভাবে তাকে নেবে, সেই চিন্তায় সে অস্থির। তুহা আস্তে আস্তে ড্রয়িং রুমে আসে। আপনার ছেলের বউ তাই না? সামনে এতজন মানুষকে দেখেও সালাম দিচ্ছে না। কি মেয়ে রে বাবা, আদব কায়দা শেখায়নি কেউ? তার কথার ধরনে তুহা হালকা ঢোক গিলে মিনমিনের স্বরে সালাম দেয়। তার সালাম শুনে কেউ মুখ বাঁকিয়ে নেয়, আবার কেউ সালামের জবাব দেয়। তাদের মধ্যে থেকে একজন মহিলা বলে ওঠে, আপনার বৌমার গায়ের রং তো ফর্সা আছে, তা বাপের বাড়ি থেকে কি কি দিল শুনি? কথাটা শুনে খারাপ লাগে তুহার। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার মতন মানুষ এখনো আছে? তার মামি কি এই কথার জবাব দেবে? তুহা অসুস্থ নিয়ে তার দিকে তাকালে তিনি বলেন, তুহা আমার ননদের মেয়ে, মানে আমার মেয়ের মতো। আর আমি যদি আমার মেয়ে পিয়ার বিয়ে দেই, তাহলে কখনোই যৌতুক দিব না। সেখানে আমার মেয়ের জন্য যৌতুক দিব না, সেখানে আরেকটা মেয়েকে কিভাবে যৌতুক নিয়ে ঘরে আনবো? আপনারা আমার শৈবলের বউকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেলে দয়া করে চলে যান। আমি বা আমরা তুহা কেউই এসব শোনার জন্য প্রস্তুত না। মায়েদের কথাগুলো হয়তো এরকমই হয়। তুহা প্রশান্তিতে আবেশ্য চোখ বন্ধ করে ফেলে। ওই মহিলারা চোখ মুখ কালো করে উঠে চলে যায়। তুহা তখনও দাঁড়িয়ে। আফসানা বেগম উঠে এগিয়ে আসে তার দিকে। হাত টেনে টেবিলে বসাতে বসাতে বলে, খাবি আয়, এসব কথায় একদম কান দিবি না। এরা থাকে এসব বলার জন্য। তুহা কিছু বলল না, নীরবেই সম্মতি জানায়। আফসানা বেগম তুহাকে বিভিন্ন ধরনের কথা বলছে, আর তুহা সেসব মনোযোগ সহকারে শ্রবণ করছে। তার খাওয়ার মাঝে নিচে নেমে আসে শৈবাল। তাকে নামতে দেখে আফসানা বেগম বলে, তুই এখন বের হবি শৈবাল? কিছু খেয়ে যা বাপ, না খেয়ে সকালে বের হয় না। শৈবাল মায়ের কথাই তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। অতঃপর শ্লেষাত্মক হাসি দিয়ে বলে, যাকে নিয়ে এসেছো তাকে খাওয়াও। আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার পাশে বসে খাওয়ার। অপমানে চোখ টলমল করে ওঠে তুহার। গলার পরোটাটা আটকে যায়। বহু কষ্টে সেটা গিলে নেয়। সামনে তাকিয়ে দেখে শৈবালের প্রস্থান। ছেলের কথা শুনে মুখ কালো হয়ে যায় আফসানা বেগমের। তুহা প্লেটে কোনো রকম হাত দিয়ে উঠে যেতে নিলেই আফসানা বেগম শুধায়,
আমার ছেলেটা একটু বদমেজাজি, জানি তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, ও কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ায়নি। না কুচু, একটু অহংকারী টাইপের। তোমাকে সেই অহংকার ভিত নাড়িয়ে দিতে হবে। পারবে না মা তুমি? কান্না চাপিয়ে রেখে তুহা বলে, জীবনটা কোনো সিনেমা বা উপন্যাসের কাহিনী না মামুনি। এটা বাস্তব জীবন, আর এখানে সবকিছু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া সহজ না। তার কথা শুনে আফসানা বেগম হাসে, এগিয়ে যায় তার দিকে, মাথায় হাত রেখে বলে, জীবনটা নাটকের চেয়েও নাটকীয়। চেষ্টা করলে সব সম্ভব। আর আমি জানি তুমি পারবে। তুহা পরাজিত সৈনিকের মতন মাথা নেড়ে বলে, আমি পারবো না, আমি সত্যিই পারবো না তোমার ছেলের সাথে মানিয়ে নিতে। আমি লেখাপড়া করতে চাই মামুনি। আমি তোমার ছেলের থেকে দূরে থাকতে চাই, অনেক দূরে। মা মারা গেলেও বাবার কলেজের টুকরা ছিল তুহা। সব সময় সব বিপদ কটু কথা থেকে তাকে আগলে রাখত। বাবার আদরের কন্যা কখনো কোনো সমস্যা হয়নি। নুরুল পাটোয়ারি মেয়ের চাওয়ার আগেই সবকিছু হাজির করেছে। তাই তার মেয়ে হয়ে তুহা হঠাৎ করে শৈবালের এই ব্যবহার নিতে পারছে না। ব্যাপারটা বুঝে হতাশ হয় না আফসানা বেগম। বুঝানোর ভঙ্গিতে তাকে বলে, তুমি পড়াশুনো করবে, সব কিছু করবে। তোমার এখনো সংসার সামলানোর বয়স হয়নি। তাই আমি তোমাকে সংসার সামলাতে বলবো না। তুমি পড়াশোনা করো, কিন্তু দূরে যাওয়ার কথা বলো না প্লিজ। শৈবালের হসপিটাল থেকে ফোন আসায় তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয় সে। পেশেন্ট দেখতে হবে তাকে। হুট করে বিয়ে হয়, ছুটি নেওয়া হয়নি, বা বলা চলে ছুটি সে ইচ্ছে করেই নেয়নি। তাড়াহুড়া করে বের হওয়ার কারণে মোবাইল ফোনটা নিতে ভুলে যায় সে, যার কারণে আবারও ফিরে আসতে হয় তাকে। দরজায় দুপা রাখতেই মায়ের কথা শুনে ভুরু কুচকে তাকায় সে, গম্ভীর স্বরে বলে, 20,01,000 কাবিন রেখে বিয়ে করেছি। বিয়ের পরের দিন বউ দূরে চলে যাওয়ার জন্য না, আগে টাকা উসুল করা হবে, তারপর যেখানে ইচ্ছে যাওয়া হবে। জোর করে বিয়ে করিয়ে এখন তোমার আদরের বউটা চলে যেতে চাইছে কেন মা? বিয়ে করার স্বাদ পেতে হবে না? শৈবাল কথা শেষ করে প্রস্থান করে। এদিকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে তুহা। আপনার মনে কি চলে আমি জানি না, তবে যদি ভেবে থাকেন আপনার ইচ্ছে মতো আমাকে চালাবেন, তাহলে আপনি ভুল মিস্টার শৈবাল শাহরিয়ার। আমি আপনার কাছেই থাকবো এবং প্রতিটা মুহূর্তে আপনাকে অনুভব করাবো আমি কি জিনিস। আমাকে অবলা ভেবে ভুল করবেন না। কথাগুলো মনে মনে ভেবে তুহা পুনরায় আফসানা বেগমের দিকে তাকায়। তিনি তখনও ছেলে যাওয়ার দিকে তাকিয়েছিলেন। তুহা হালকা কাশি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করে বলে, আমার ক্লাস আছে মামুনি। আমি কি ভার্সিটিতে যেতে পারবো, নাকি এখানেও তোমার নাকুচু ছেলে বাধা দেবে? তুহার কথায় আফসানা বেগম থতমত খেয়ে যায়। আমতামতা করে আওড়ায়, আজকে যেতে হবে? আচ্ছা থাক, যেতে পারিস, তবে শৈবাল বের হোক, তারপরেই গেলে হবে। আফসানা বেগমের কথা শুনে হাসি তুহা। শৈবাল পুনরায় আবার ফিরে এসেছে কেন তা জানে না সে, তবে কোনো কিছু ফেলে রেখে গিয়ে সেটা যে এখন নিতে এসেছে তা বুঝতে পেরেছে। তুহা কিছু না বলে সোজা উপরে যায়। ততক্ষণে শৈবাল মোবাইল হাতে ফিরে এসেছে। সিঁড়ির মাথায় তাদের দেখা হয়। তুহা শৈবালকে দেখে এমনভাবে চোখ ফিরিয়ে নেয় যেন শৈবালের জায়গায় কোনো একটা আবর্জনা পড়ে আছে। তাকে এড়িয়ে গিয়েই ক্ষান্ত হয়নি সে, বরং শৈবালকে শুনিয়ে শুনিয়ে বলে, অসভ্য ইতর একটা ছেলে কখনো কাউকে বিয়ে করার যোগ্যই হতে পারে না। তুহার কথা শুনে শৈবালের পা থেমে যায়। দাঁড়াও, এই মেয়ে কি বললে তুমি? তুহা শৈবালের ডাক শুনেও তাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে রুমে ঢুকে যায়। শৈবালের মাথায় তখনও তুহার বলা কথাটা ঘুরঘুর করতে থাকে। তুহা ভার্সিটির চত্বরে উপস্থিত হয়ে আশপাশে তাকায়। পরিচিত কারো মুখ না দেখে হতাশ হয়ে ক্লাসরুমের দিকে এগোয় তুহা। অবিশ্বাস্য যে তাদের দলের কাউকেই তুহা দেখেনি। কালকে থেকে তোর ফোন বন্ধ কেন তুহা? কেমন চিপায় পড়ে থাকিস যে ফোনের দিকে ধ্যান থাকে না? উত্তর দেয় না তুহা। তাকে ঘিরে 5 জন বসে পড়ে। ইকরা বলে ওঠে, তের গলায় এগুলো কিসের দাগ তুহা? কথা বলছিস না কেন? তুহা নিজেকে সামলাতে পারে না। ইফাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আমার বিয়ে হয়ে গিয়েছে কাল, সবকিছু শেষ হয়ে গিয়েছে ইফা। সবকিছু আমার সাজানো গোছানো জীবনটা নষ্ট করে দিবে ওই ওই ছেলেটা। তুহার কথা শুনে যেন ইফা আর ইকরার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। লাস্ট কোনোদিন তারা এত অবাক হয়েছে জানা নেই।
ইফা সামান্য একটা ঢোক গিলে বলে, কি হয়েছে খুলে বলবি? কালকে থেকে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিস, আজ এসে বলছিস তোর বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে জিনিসটা এতই সহজ? তুহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জীবনটা যদি হয় তুহা পাটোয়ারির তাহলে সবই সম্ভব। তুহা ইফা আর ইকরাকে গতকাল থেকে আজকে পর্যন্ত ঘটা সব ঘটনা বলে। তাদেরকে ঘিরে থেকে শুরু করে শৈবালের প্রতিটা আচরণ সম্পর্কে অবগত করে তাদের। সবটা শুনে ইকরা বেফাসে বলে ফেলে, ভাই তোর জামাই তো আস্ত একটা বেয়াদব। মানুষ হয়ে পশুর মতো আচরণ করছে কেন? তুহা প্রত্যুত্তর করে না। ইফা ঠোঁট কামড়ে চিন্তিত স্বরে বলে, তোর জামাই কি করে? ডাক্তার। তুহার জবাবে অবাক হয় দুজনে। ইকরা দাঁতে দাঁত চেপে বলে, আমি তো ভেবেছি তোর বাপ কোনো অশিক্ষিত কাঙালের সাথে তোকে বিয়ে দিয়েছে। এখন তো ধারণা বদলে যাচ্ছে। তুহা জবাব দেয় না। এদিকে টেনশনে ইফার মাথা ফেটে যাচ্ছে। ওই মানুষটাকে সে কিভাবে বলবে তুহার বিয়ের কথা? ছেলেটা যে মরে যাবে, তার ভাবনার মাঝেই ওদের ডাক পড়ে। কিরে ড্রামা কুইন, কান্না করেছিস কেন? তুহার উত্তর ভেসে আসে ইকরার মুখ থেকে। গতকালকে তুহার বিয়ে হয়েছে। শান্তর হাতে পানির বোতল ছিল। ইকরার কথা শুনে বোতলটা হাত থেকে খসে নিচে পড়ে যায়। আকস্মিক কথাটা তার বিশ্বাস হয়নি। তারপর ভয়ে ভয়ে বলে, এটা কি সত্যি তুহা? এবারও হ্যাঁ বলে ইকরা উত্তর দিয়ে তাকে জোরে ধমক দিয়ে ওঠে শান্ত। রাগত স্বরে আওড়ায়, তোকে জিজ্ঞাসা করেছি আমি, যাকে প্রশ্ন করেছি সে উত্তর দেবে। তোর ননস্টপ বকবকানি দয়া করে বন্ধ কর। শান্তর ধমককে ইকরা ইফা দুজনই কেঁপে ওঠে। ক্লাস শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে বিকাল 5টা বাজে তুহার। বলা যায় সে ইচ্ছে করে দেরি করে ফিরেছে। তোমার আসতে এত দেরি হলো কেন? মম তোমার জন্য টেনশন করছে। ভাইয়াও বাড়িতে আছে, তুমি এখনো বাহিরে শুনে রেগে গিয়েছে। শৈবালের কথা উঠতেই চোখ মুখ শক্ত করে ফেলে তুহা। কঠিন স্বরে শুধায়, তোমার ভাইয়ার রাগকে আমি কেয়ার করি না। চুলোয় যাক তার রাগ। কথাটা বলে 1 মিনিটও আর সেখানে দাঁড়ায় না সে। হনহন করে নিজের কামরায় চলে আসে। পৃথিবীর কোন মেয়েটাকে দেখেছো বিয়ের পরের দিন ঢ্যাং ঢ্যাং করে ভার্সিটি গিয়ে উঠতে? তুহা নির্বিকার চিত্তে উত্তর দেয়। আমাকে দিয়ে দেখে নিন, আমিই হয়তো সেই মেয়েটা। তুহার উত্তরে আরো বেশি রেগে যায় শৈবাল। উঠে তার দিকে তেড়ে আসতে নিলে 2 পা পিছিয়ে যায় তুহা। রাগত স্বরে বলে, খবরদার, আমার কাছে আসবেন না। যদি ভেবে থাকেন আমাকে বিয়ে করে আপনি আমার স্বাধীনতা কিনে নিয়েছেন তাহলে ভুল ভাবছেন। আমি পড়াশোনা করব এবং আমার মতো করে চলবো। সেখানে আপনি কিছু বলার কেউ না। তুহার কথা শেষ হতেই হো হো করে হেসে ওঠে শৈবাল। তুহা অবাক হয়ে তার দিকে তাকালে শৈবাল এগিয়ে আসে তুহার দিকে। আমি তোমার কেউ না। কথাটা কিভাবে বলতে পারলে জান? আমি তোমার হাজবেন্ড, এবং বিয়ের পর মেয়েরা হাজবেন্ডের কথা শুনেই চলে। তুহা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে শৈবাল আরো শক্ত করে চেপে ধরে তাকে। সে নিজেকে ছাড়াতে না পেরে সব রাগ কথার মাঝে ঝেড়ে দিয়ে বলে, আর হাজবেন্ড যদি জালিম টাইপের হয় তাহলে কি করা উচিত? তুহার কথায় অবাক হয়ে হাসি শৈবাল। তার সুন্দর হাসিটাকেও এখন সবচেয়ে কুৎসিত লাগছে তার নিকট। মুখ ফিরিয়ে নেয় তুহা। শৈবাল তুহার উন্মুক্ত উদরে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, হাজবেন্ডকে এসব কথা বলতে নেই জান। সে তো তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না, তোমাকে পড়ালেখা ছেড়ে দিতেও বলছে না। জাস্ট বলেছে 2 দিন পর ভার্সিটি যাও। শৈবালের প্রতিটা স্পর্শে শিউরে ওঠে তুহা। নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে তার। শরীর ছেড়ে দিতে ইচ্ছা করছে। তারপরও শক্ত কণ্ঠে বলে, আপনার সব কথা মানতে বাধ্য নই আমি। বিয়ে তো আপনিও করেছেন। আপনি যেহেতু বিয়ের পরের দিন নিজ পেশার তাগিদে বের হতে পেরেছেন, সেহেতু আমিও আমার লেখাপড়ার জন্য ভার্সিটি যেতে পারবো। আফটার অল দুজনেই তো বিয়ে করেছি। তুহার কথা বেশ গায়ে লাগে শৈবালের। রাগে কপালে রগ ফুলে ওঠে। তুহাকে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় শব্দ করে দরজা লাগিয়ে নিজের রাগ সম্পর্কে তুহাকে অবগত করতে চায়। পুরো সময়টাতেই তুহা ছিল নির্বিকার। শৈবালের সাথে এই ধরনের ব্যবহার করতে তার নিজেরও খারাপ লাগে, কিন্তু তার অহংকারী সত্তার কথা মনে পড়লেই সব রাগ কর্পূরের ন্যায় উড়ে যায়। শৈবালের সাথে সে কখনো সংসার করতে পারবে কিনা জানা নেই, কিন্তু সে চেষ্টা করবে। তার আগে শৈবালের অহংকারকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছা আছে। শান্ত একমনে বাইরের দিকে তাকিয়ে আছে।
তার দৃষ্টি শূন্যে। আমি কি তাকে কম ভালোবেসেছিলাম? তাহলে পাইনি কেন তাকে? সেই প্রথম দিন থেকে আমি তাকে ভালোবাসি। না সে আমার ভালোবাসা বুঝেছে, না আমি তাকে পেয়েছি। কেন এমনটা হলো? কেন? আমার সারা জীবনের বিনিময় হলেও আমি তুহাকে চাই। আমার তুহাকে এনে দে প্লিজ। তুহা ভালো নেই, আমার তুহার আমাকে প্রয়োজন। এনে দে না তাকে প্লিজ, আমি তোদের পায়ে ধরি। বলতে বলতে চিৎকার করে কেঁদে ওঠে শান্ত। ব্রো, শান্ত হ প্লিজ। ঠিক কান্নাকাটি করলে তুহা তোর হয়ে যাবে না। নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? হিমেলের কথা মানতে নারাজ শান্ত। দুই পাশে মাথা ঘন ঘন নেড়ে বলে ওঠে, না না, আমি এত সহজে সবকিছু মেনে নিব না। আমার তুহাকে আমি আমার করবই। তুহা কেবল আমার। আমার শখের নারীকে কোনো অপরিচিত ছেলেকে নিতে দিব না। আমাদের মাঝে সবচাইতে বুদ্ধিমান ছেলেটা তুই, শান্ত। মনকে প্রাধান্য না দিয়ে একটু মাথা খাটিয়ে ভেবে দেখো, তোর এসব পাগলামির কথা শুনলে তোহা কি করবে? এমন তো নয় যে তোদের মাঝে কোনো সম্পর্ক ছিল, তাকে এটা মেনে নিতে হবে পুরোটাই তার একতরফা ছিল। তুই কখনো তোহাকে ভালোবাসার কথা বলিসনি, এখন সে বিবাহিত, অন্য কারো বউ। এই নির্মম সত্যিটা তোকে মেনে নিতে হবে। তবে কি আমি সত্যি তুহাকে হারিয়ে ফেলেছি? আমার শখের নারী, আমার তুহা, আমার ভালোবাসা। শান্তকে বোঝানোর মতন করে বলে। বলতে বলতে আবারও কেঁদে ফেলে শান্ত। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছে না। তার শখের নারী অন্য কারো বুকে দিব্যি ঘুমায়। নিজের বিবেক জিনিসটা মেনে নিলেও বেহায়া মনটাকে মানাতে পারছে না। স্টাডি রুমটা ঘুরে ঘুরে দেখছি তুহা। সারা রুম জুড়ে বিভিন্ন রকমের বইয়ের ঠাসা। আমার বই লাগবে, কখন এনে দিতে পারবেন? কথাটা চমকে ওঠে শৈবাল। বোকা বোকা চাহনিতে তাকায় তুহার দিকে। মেয়েটা এত স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে? তাকে অপমান করে এখন মজা নিতে আসছে না তো? রয়ে শুয়ে সে উত্তর দেয়। রহিম আঙ্কেলকে বললে এনে দিবে তোমাদের বাড়ি থেকে। কথাটায় ঠোঁট উল্টায় সে। সে যা ভেবে কথাটা বলছে এই ছেলে তার ধারে কাছেও যায়নি। ফুসতে ফুসতে বলে, বাবার বাড়ি থেকে কেন বই আনবো? বিয়ে করেছি কি বাবার বাড়ি থেকে বই আনতে? সবগুলো বই আপনি কিনে দেবেন। সোজা কথা বললেই পারো, এত ঘুরিয়ে বেহুদা তর্ক করে লাভ আছে? রেগে যায় তুহা। তাকে বলে কিনা সে বিহুদা তর্ক করছে। কত বড় সাহস! রাগে ফুসতে থাকা ও নড়ে ওঠে শৈবালের কথায়। কি কি বই লাগবে লিস্ট করে দিবে, আর যদি অন্য কিছু লাগে সেটাও বলতে পারো। পরে তো তোমার বাপের কাছে গিয়ে অভিযোগ করবা স্বামীর সংসারে অসুখে আছো তুমি, তারা তোমাকে কিচ্ছুটি দেয় না। শ্লেষাত্মক হাসে তুহা। কৌতুক করে বলল, স্বামীর সংসারে সুখে আছি কে বললো? উঠে দাঁড়ায় শৈবাল। এগিয়ে এসে তুহার সামনে দাঁড়ায়। ভুরুকুচকে তার কাণ্ড দেখে তুহা। শৈবাল তার দিকে হালকা ঝুঁকে শুধালো, স্বামীর আদর সোহাগ পাচ্ছ, যা চাইছো এনে দিবে, টাকা আছে যখন যা খুশি উড়াতে পারবে। মেয়েরা এর থেকে বেশি কি চাই? ওটাকে স্বামীর আদর সোহাগ বলে না শৈবাল শাহরিয়ার, বলে স্বামীর চাহিদা। চাহিদা মিটিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেন। বিয়ে করা বউয়ের পাশে বসে খেতে পারেন না, কিন্তু চাহিদা মেটাতে ঠিকই পারেন। হাসে শৈবাল। এই ছেলেটা অপ্রয়োজনীয় হাসে। ফের এগিয়ে আসে তুহার দিকে। টুপ করে চুমু খায় তার গালে। ঘাড়ে হাত রেখে তার আরো নিকটে এসে অধরে গভীর স্পর্শ এঁকে দেয়। তুহা চোখ বন্ধ করে শৈবালের প্রতিটা স্পর্শ অনুভব করে। মিনিট কয়েক পর তার অধর ছেড়ে গলায় মুখ ডুবায়। মেয়েরা ছেলেদের টাকা খুঁজে আর তাদের খুব করে কাছে চায়। আমি কি বোঝাতে চাইছি আশা করি তুমি বুঝতে পারছো। সব মেয়েরা একরকম। তুমি আমার থেকে আরেকটু বেশি পয়সাওয়ালা দেখলে নিশ্চিত তার কাছে চলে যাবা। ছাইপাস বলতে এসো না, বিরক্ত লাগে। স্তব্ধ হয়ে যায় তুহা। কথা শেষ করে শৈবাল দাঁড়ায় না। হনহন করে বের হয়ে যায় স্টাডি রুম থেকে। আর 4 দিন হলো বিয়ে হয়েছে। তুহা আর শৈবালের সম্পর্ক আগের মতোই। এখন তাদের কথা হয় না বললেই চলে। শৈবাল খুব বোরে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। বাড়ি ফেরে তুহা ঘুমানোর পর। ফলস্বরূপ একজন আরেকজনের সামনে পড়ে না। শৈবালের মেসেজ দেখে ভুরু কুচকায় তুহা। এই ছেলের আবার ফ্রেন্ড আছে নাকি? প্রশ্ন মনে আসতেই পাশে বসা প্রিয়কে উগলে দিল। তোমার ভাইয়ের বন্ধু আছে কোনো? এক সময় ভাইয়ের অনেক বড় ফ্রেন্ড ছিল। একজন একজন করে সবাই হারিয়ে গিয়েছে। এখন অবশিষ্ট 2 জন আছে। শুক্রবারে কার বিয়ে? জিহাদ ভাইয়ের বিয়ে। ভাইয়ের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল সমুদ্র ভাই। উনি তো আজ অনেক বছর ধরে অসুস্থ, চিকিৎসা চলছে, তাই ভাইয়া বিয়েতে যেতে চায়নি। অবাক হয় তুহা। একটা মানুষ এত বছর ধরে অসুস্থ থাকে কিভাবে?
সে প্রশ্নবোধক চাহনিতে তার দিকে তাকালে সে শুধালো, অসুস্থ আর চিকিৎসা চলছে বলতে? আমি খুব একটা বেশি কিছু জানি না, ভাইয়া কখনো বলেনি। হঠাৎ করে সমুদ্র ভাইয়ের আনাগোনা আমাদের বাড়িতে কমে যাওয়ায় ড্যাড ভাইয়াকে জিজ্ঞেস করার পর বলেছিল সমুদ্র অসুস্থ, তার চিকিৎসা চলছে। নিজের ভাগ্যের কথা ভেবে তুহা তাচ্ছিল্য হাসে। কত স্বপ্ন ছিল বিয়ে নামক জিনিসটাকে ঘিরে। সবসময় প্রেম জিনিসটাকে এড়িয়ে চলেছে। বিয়ের পর নিজের বরের কাছে নিজেকে শুদ্ধ রাখতে, নিজেকে পবিত্র রাখতে সে সবসময় একজন কেয়ারিং হাজবেন্ড চেয়েছে, যার সবটা জুড়ে কেবল থাকবে তুহা, যার কাছে সবার আগে তুহার প্রায়োরিটি থাকবে। কিন্তু সে পেয়েছে কেমন হাজবেন্ড? তুহা খুব ভালো করে জানতো শান্ত তাকে ভালোবাসে। কখনো ছেলেটাকে একটু প্রশ্রয় দেয়নি, বুঝতে দেয়নি সে সবটা বুঝে। একটা ছেলে চোখের ভাষা, তাকে নিয়ে কার কি অনুভূতি তা একটা মেয়ে ভালোই টের পায়। শৈবাল কেবল তার কামরায় ঢুকেছে, ঘরের ভেতর ঢুকতেই তার হোঁচট খাওয়ার মতন শব্দ হয়। তুহাকে দেখে মাথা ঘুরে ওঠে তার। মেয়েটা এমনি সুন্দর, তার উপর শাড়ি পরে সাজগোজ করেছে। দেখে মনে হয় যেন কোনো নীলপরি ভুল করে তার রুমে ঢুকে পড়েছে। সন্ধ্যার পর বের হওয়ার কথা থাকলেও তুহারা বের হতে হতে প্রায় 11টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে তারপর বের হয়। যেহেতু শৈবাল সারাদিন ডিউটিতে ছিল, তাই সে আর গাড়ি ড্রাইভ করছে না, তুহাকে নিয়ে বসে আছে পেছনে। শৈবাল বাসায় আসার পর থেকে খুব বেশি কথা হয়নি তাদের। শৈবাল তার কয়েকটা শার্ট আর পাঞ্জাবি নেওয়ার কথা বলেছে, তাছাড়া টুকটাক দু একটা কথা হয়েছে। গাড়িতে বসার পর থেকে তুহা মোবাইলে তাকিয়ে আছে, কানে হয়তো হেডফোন গুঁজে দেওয়া। তার পাশে একটা জলজন্ত মানুষ বসা, অথচ তাকে উপেক্ষা করে মেয়ে দিব্যি মোবাইলে তাকিয়ে আছে। ব্যাপারটা সহ্য হয় না শৈবালের, তাকে ইচ্ছে মতন জ্বালাতে ইচ্ছা করছে। শৈবাল তার হাত থেকে ফোনটা টেনে নেয়। তুহা বুড়োকচকে তাকাতে এসে বলে, 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, আমাকে ইগনোর করতে? এটা তো সব মেয়েদের অধিকার। তাছাড়া আপনার মতো জিরাফ পাশে থাকলে কার সাধ্য আছে আপনাকে ইগনোর করার? আপনি তো সেধে আসেন নিজের মূল্য বা উপস্থিতি বোঝাতে। তুহার প্রতিটা কথা খুব গায়ে লাগে শৈবালের। একবার তাকে কাপুরুষ বলে, তো একবার বলে জিরাফ, আবার বলে কিনা সে নিজে থেকে সেদে নিজের উপস্থিতি বোঝায়। কত বড় সাহস এই মেয়ের! চট করে নিজের মাঝে দূরত্ব ঘুচিয়ে এগিয়ে যায় শৈবাল। ডান হাত গালে চেপে ধরে কঠোরভাবে আওড়ায়, আমার সাথে লাগতে এসো না তুহা পাটোয়ারি, ডানা কেটে মাটিতে ফেলে দিব। তাচ্ছিল হাসি তুহা। ব্যথায় গাল জ্বলে যায়। তারপরও টু শব্দ না করে বলে, আপনার সাথে লাগার মতো রুচি আমার নেই। আগে আমার লেভেলে আসেন, তারপর এ কথা বলবেন। হতভম্ব হয়ে যায় শৈবাল। বোকা বোকা চোখে তাকিয়ে থাকে তুহার দিকে, হাত শিথিল করে। যেখানে তার সাথে একটু কথা বলার জন্য মেডিকেলের স্টুডেন্টরা পাগল হয়ে ছুটে আসে, তার ফিমেল কলিগগুলো হা হয়ে তার দিকে থাকে। মিনিটের পর মিনিট রোগী দেখলে বসলে হাজারো মেয়েরা হাজারবার ক্রাশ খায়। সে ছেলেকে কিনা বলছে তার সাথে কথা বলতে রুচিতে বাঁধে। শৈবাল কথা খুঁজে পায় না, কি বলবে যখন ভেবেছিল তখনই ফোন বেজে ওঠে। স্বস্তির শ্বাস ফেলে শৈবাল। ফোন কলের জন্য হলেও তো এড়িয়ে যাওয়া যাবে ব্যাপারটা। কিন্তু কথা হলো তুহার এই কথা হজম করতে তার ঠিক কত প্রহর লাগবে? কতদিন পর সেই কথাটা ভুলবে? আদৌ ভুলতে পারবে তো? এসব কথা ভেবেই ফোনে কথা বলে। হ্যাঁ ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ কথাও বলছে না। শুধু একবার বলেছিল তাদের যেতে যেতে ভোর হবে। জিহাদদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল 7টা বাজে। রাস্তায় জ্যাম আর গ্রামের রাস্তা হওয়াতেই তাদের জায়গা চিনতে অসুবিধা হয়। শৈবাল গাড়ি থেকে নেমে দাঁড়াতেই জিহাদের ক্লান্ত মুখশ্রী নজরে আসে। ছেলেটা বিয়ে বাড়িতে সকল কাজ নিয়ে বিজি, এখন আবার বন্ধুদের রিসিভ করতে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। শৈবাল বন্ধুর দিকে তাকিয়ে একগাল হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। তুহা চুপচাপ দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে। দুজনে কথা বলায় ব্যস্ত। হঠাৎ জিহাদ তুহার দিকে তাকিয়ে শুধায়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। টুকটাক কথা হয় তাদের মাঝে। কথা বলতে বলতে তারা ঘরের দিকে এগিয়ে যায়। একটা পাকা দোতলা বাড়ি, দেখে মনে হয় পুরনো দিনের করা বাড়ি। শৈবালের ভদ্রসভ্য আচরণ দেখে মুখ বাঁকায় তুহা। দেখে যেন মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। তাদের কথা বলার মাঝে ভদ্রমহিলার নজর তার দিকে পড়লে তিনি আওড়ায়, মাশাল্লাহ, এই পরীটা কে শৈবাল? তুহা খুব করে বলতে চায় ছেলেটা তার কাজিন হয়, কিন্তু তার আগেই শৈবাল তড়িঘড়ি করে উত্তর দেয়, আমার বউ তুহা শাহরিয়ার।
তুহা এক পলক রাগে চোখে তাকায়। ছেলেটাকে পই পই করে বলে দিয়েছে যেন বাইরে বইয়ের পরিচয় না দেয়। সেখানে সে সবার আগে এটাই বলেছে। তুহা জিহাদের মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে রুমে চলে যায়। শৈবাল অনেক আগেই রুমে গিয়েছে। সে গিয়ে দেখে শৈবাল ফ্রেশ হয়েছে মাত্র। রেগেমেগে তার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনাকে আমি বলে দিয়েছি না আমাকে বউয়ের পরিচয় দেবেন না, তারপরেও আপনি সেই একই কাজ কেন করলেন? শৈবাল নির্লিপ্তভাবে উত্তর দেয়। আমার জীবন চলবে আমার রুলসে, তুমি সেখানে কথা বলার কে? তুহা খুব করে হাসে। একটু আগেই বউ পরিচয় দিয়ে এখানে আবার বলছে তুমি কথা বলার কে? ব্যাপারটা হাস্যকর। চোখ ঝাপটে তাকিয়ে থাকে শৈবাল তুহার দিকে। মেয়েটার হাসি সুন্দর, কিন্তু তার সামনে খুব একটা হাসে না। শৈবাল এগিয়ে গিয়ে এক হাত তুহার গালে স্পর্শ করে কিছু বলতে নিলে তুহা পুনরায় বলে, সবকিছু ভুলে গিয়ে চলো, আমরা দুজনে সুখের সংসার করি। আগে সব ভুলে যাও না তুহা। এরকম কিছুই বলবেন? বিন্দু মাত্র ইচ্ছে নেই এসব বলার। আশা করো নাকি এসব কথা? শৈবাল তুহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, শৈবাল শাহরিয়ার মেয়েদের মনে প্রাণে ঘৃণা করে মিসেস। ছেলে মানুষ তো, তাদের দ্বারা সবই সম্ভব। সে কথা আমাকে ঢাক ঢোল পিটিয়ে বলার কি দরকার? মানুষটা তুমি, তাই বলতে হয়। ভুল করে যদি পড়ে যাও? কোথায় পড়বো? শৈবাল শাহরিয়ারের প্রেমে। শৈবালের কথায় ফিক করে হেসে ফেলে তুহা। দারুণ মজা পেয়েছে সে। মুচকি হাসি ঠোঁটে রেখে শক্ত কণ্ঠে বলে, আপনার মতো অমানুষের প্রেমে কোনো সুস্থ মানুষ পড়বে না। রাগে শৈবালের সামনে চুলগুলো খামচে ধরে তুহা। ব্যথা পেয়েও শব্দ করে না শৈবাল। মেয়েটা বেশ জব্দ হয়েছে। এমনিতেও হয়তো মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে, তার আগে না হয় ভালো করে জব্দ করা যাক ভেবেই আবারও হাসে সে। তুহার থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে যায় রুমের বাইরে। শৈবালদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শান্ত। অনেক কষ্টে ঠিকানা ম্যানেজ করতে হয়েছে। টলমল চোখে একবার বাড়ির দিকে তাকায়। মেয়েটাকে না জেনে চলে এসেছে এক নজর দেখার জন্য। দেখা দেবে মেয়েটা। এক পা এগিয়ে যায় তো 10 পা পিছিয়ে যায়। শান্তকে অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান এগিয়ে আসে। ভুরু কুচকে জিজ্ঞাসা করে, কারে খুঁজেন আপনি? এখানে খাড়ায় আছেন কেন? একটা ঢোক গিলে শান্ত আওড়ায়। তুহা আছে বাড়িতে? আমি আসলে তার বন্ধু, তার সাথে দেখা করতে এসেছি। ও, আমগো বৌমনি হে তো বেড়াইবার লাইগা গিয়েছে আমগো ভাইজনের লগে। কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে শান্তর। এত দ্রুত তুহা সবকিছু মেনে নিয়ে সংসারে মন দিয়েছে। তার সাথে এখন ঘুরতে যায়। এত এত প্রেম কখন হলো? যার জন্য সে কষ্ট পায় সে তো দিব্যি আছে। একদল বন্ধুদের ভিড়ে বসে আছে শৈবাল। সবাই স্বার্থের পাগল। এখানের সবাই তার বন্ধু মহলের। কি ব্যাপার রে শৈবাল? এমনিতেই তো চুপচাপ ছিলি, বিয়ে করার পর আরো চুপচাপ। তোর সুন্দরী হট বউ দেখে মুখে খই ফোটার কথা। রাগে মাথা ফেটে যাচ্ছে শৈবালের। তুহাকে নিয়ে খারাপ কথা মেনে নিতে পারছে না। তার ওপর এরা খুব স্বার্থপর। এদের কাছে কাউকে নিয়েই কোনো মন্তব্য করতে রাজি নয় সে। তুহা আমার বউ হয়, তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য আমি শুনতে চাই না। আমার বউ কেমন আমি জানি, কারো থেকে জানতে চাইনি। পরপর শৈবালের থেকে 2টা শক্ত কথা শুনে ওদের মুখ চুপসে যায়। শৈবাল সেখান থেকে উঠে চলে যায়। জিহাদ হাসতে হাসতে বলে, আগেই বলেছিলাম ওকে বেশি ঘাটাবি না, তারপরেও একই কাজ করছিস তোরা। এখন মজা বোঝ। জিহাদের কাজিনরা সবাই মিলে মেহেদি দিতে ব্যস্ত। ছেলেপক্ষের বিয়ে হলো কোনো পক্ষের বাড়ির মতো মেহেদি দেওয়ার হিড়িক পড়ে গেছে সবার মাঝে। এই সব কিছুর মাঝে তুহা চুপচাপ বসে আছে। কাউকে চেনে না, কারোর সাথে কথা বলে না। একা নিজেকে অন্য গ্রহের মানুষ মনে হচ্ছে। এর মাঝেই হুট করে কোত্থেকে শৈবাল এসে তার পাশে বসে পড়ে। তার হাতে একটা মেহেদি উকি দিচ্ছে। তুহা তার দিকে হুড়ুকুটি করে তাকাতেই শৈবাল একগাল হেসে তুহার বাম হাতটা এগিয়ে নেয়। তুহা হাত ছাড়াতে চাইলেও রাগে লোকে তার দিকে তাকায়। আর কিছু বলে না তুহা। নীরবে তার কার্য দেখে যায়। শৈবাল তার হাতে গুটি গুটি অক্ষরে লিখে দিয়েছে শৈবালের বউ। শৈবালের কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায় তুহা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। ছেলেটাকে নিষেধ করার পর থেকে যেন আরো উঠে পড়ে লেগেছে তার পরিচয় দেওয়াতে। শৈবাল বিশ্বজয় করার মতন হেসে বলে, আশা করছি এরপর থেকে আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার আগে একবার ভাববে। তুমি আমাকে যা করতে বলবে আমি তা কখনো করব না জান। বিয়েবাড়ির সকাল, অথচ মাথা ব্যথার জন্য তুহা মাথা তুলতে পারছে না। হঠাৎ এত মাথা ব্যথার কারণ উদ্ঘাটন করতে পারেনি সে। রুমের আশেপাশে কেউ নেই।
শৈবাল কোথায় তার জানা নেই। ঘুম থেকে ওঠার পর থেকেই তার চেহারা দেখেনি। তুহা কোনো রকমে উঠে গোসল করে আবার এসে শুয়ে পড়ে। ঘণ্টাখানেক পরে রুমে আসে শৈবাল। তার সারা শরীর ঘামে ভিজে আছে, হয়তো কাজে ব্যস্ত ছিল। সে রুমে ঢুকে তুহাকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার, এখনো শুয়ে আছো কেন? উঠে নাস্তা করবা কখন? জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না তুহা, চুপচাপ চোখ বন্ধ করে নেয়। তুহার কাণ্ডে মেজাজ কিছুটা খারাপ হয় শৈবালের। তারপরও নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে তুহার পাশে বসে মাথায় হাত দেয়। নরম স্বরে বলে, মাথা ব্যথা করছে তোমার? খুব বেশি খারাপ লাগছে? তুহা বিড়বিড় করে আওড়ায়, আমার এসব কোলাহল সহ্য হয় না, আমি বাড়ি যাব। আমাকে প্লিজ বাড়িতে পৌঁছে দিন। শৈবালের নিজেকে অসহায় মনে হয়। একদিকে এত ক্লোজ বন্ধুর বিশেষ দিন, আরেকদিকে মেয়েটা বাড়ি যেতে চায়। কি করা উচিত তার? এভাবে কিভাবে চলে যাবে? জিহাদও বা কি ভাববে? সব ভাবনা একসাথে মাথায় আসতেই বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো শৈবাল। তুহার ডান পাশে আচ্ছোয়া হয়ে মোবাইল টিপছে শৈবাল। মেয়েটা নাস্তা করে মেডিসিন নিয়ে কেবল ঘুমিয়েছে। মেয়েটাকে অভিমান করেছে। তার মাথা ব্যথা শুনে শৈবাল কিছু করেনি, বরং রুম থেকে বের হয়ে গেছে। এটাকে অভিমান করার জন্য যুচ্ছই কারণ হতে পারে না? তাকে কোন্দনরত অবস্থায় রেখেছে, রাগে কাঁদতেও দেখেছে, শুধু দেখেনি অভিমান করতে। তুহার যখন ঘুম ভাঙে তখন চারিদিকে কড়া রোদের তেজ। প্রথমে সে কিছুই বুঝতে পারে না, পরে মনে পড়ে নিজের মাথা ব্যথার কথা। জিহাদের কাজিন কণা নাস্তা দিয়ে মেডিসিন দেওয়ার কথা। মেডিসিন নেওয়ার পরে সে মূলত আবার ঘুমায়। বাড়ির দিকে তাকিয়ে দেখে এখন দুপুর 2:30 বাজে। কি আশ্চর্য, এত বেলা হয়ে গেল অথচ তাকে কেউ ডাকতে আসেনি কেন? মাথা কিছুটা হালকা লাগছে এখন। ভদ্রমহিলা তাকে দেখে একগাল হেসে বলে, তুমি তো অসুস্থ ছিলে, তাই তোমাকে ডাকতে নিষেধ করেছি। কি একটা অবস্থা দেখো তোমার। তুমি নতুন বউ এসেছো, অথচ আমি ব্যস্ততার জন্য তোমাকে একটু সময়ও দিতে পারছি না। আরে অসুবিধা নাই আন্টি, সবার অবস্থাই তো বুঝতে হবে। তুহার উত্তরে সন্তুষ্ট হয় ভদ্রমহিলা। মৃদু হেসে বলে, চলো খাবে। তোমার তো কোনো খাওয়া হয়নি, বিকেলে হয়তো শৈবাল চলে যেতে পারে। অবাক হয় তুহা। তাদের তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না, তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? মনের প্রশ্ন মনে রেখে দেয় তুহা। খানিকক্ষণ বাদে শৈবাল আসে। শুভ্র রঙা পাঞ্জাবিতে তাকে স্নিগ্ধ পুরুষ লাগছে। 2 হাতা ফোল্ড করা, হাতে ফোন, চোখে চশমা। সারাক্ষণ এই ফোনের মাঝে বসে থাকে। কে জানে এই ফোনে কি আছে? শৈবাল এগিয়ে এসে তুহার দিকে এক পলক তাকিয়ে শুধায়, রেডি হয়ে নাও, আমরা বের হব একটু পরে। একটু পর আবার নিজেই বলল, আমার হসপিটালে ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে। পরে তো আবার কারণ জিজ্ঞেস করতে করতে কানের পোকা মাথায় তুলে ফেলবা। বিরক্ত হয় তুহা। তার মোটো ইচ্ছা ছিল না পুনরায় প্রশ্ন করার। শৈবাল শাহরিয়া যে সবসময় এক লাইন বেশি বুঝে তা আরও একবার প্রমাণিত হয়েছে। সে বিরক্ত স্বরে বলে ফেলে, অপ্রয়োজনে কথা বলেন কেন? আপনার কথাগুলো হাম্বা স্বরে আমার নিকট পৌঁছায়, বিরক্ত হই আমি। তুহারা যখন বের হয় তখন বিকেলের শেষ ভাগ। জিহাদ গাল ফুলিয়ে বসে আছে। প্রিয় বন্ধুর প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছে না, তাও আবার বিয়ে বাড়ি থেকে। জিহাদের অনেক অনুরোধ করার পরও শৈবাল রাজি হয় না। তার একটাই কথা, আমার হসপিটালে ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে, না গিয়ে উপায় নেই। কিন্তু তুই তো ছুটি নিয়েছিস, এভাবে ছুটি শেষ না হলে তোকে হসপিটাল থেকে ডাকার মতো কেউ নেই। অন্য কোনো কারণ আছে সেটা বলে যা। জিহাদের কথা মানতে নারাজ সে। তাকে কিছুতেই মানানো যায়নি। শেষ পর্যন্ত মুখ গোমড়া করে বসে আছে সে। তুহা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে। শৈবাল আসে আরও 10 মিনিট পর। তুহার পাশে বসে গাড়ির ডোর বন্ধ করতে করতে বলে, সব কিছু নিয়েছো? আবার কিছু রেখে আসনি তো? আপনাকে রেখে আসলে আমি শান্তি পেতাম, ভুল করে হয়তো চলে এসেছেন। তুহার কথা শুনে একগাল হাসি শৈবাল। রাগে পিত্তে চলে যাওয়ার মতন অবস্থা হয় তুহার। বিরক্তিস্বরে বিড়বিড় করে বলে, পৃথিবীর সবচাইতে জঘন্য হাসি। শৈবাল আরও একবার হেসে শুধালো, মানুষ যে জিনিসটা সবচাইতে বেশি অপছন্দ করে আমি তা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তুহা আর উত্তর দেয় না। কথা বাড়ালেই বাড়বে, তাই নিজেকে শান্ত করে সে। পাশে বসা মেরুন রঙা শার্ট পরা সুপুরুষটাকে এড়িয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালায়। কড়া পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে তার দিকে। মানুষটার দিকে আর চোখে তাকায় তুহা। মনে মনে ভাবে, পৃথিবীর সবচাইতে খারাপ সুদর্শন পুরুষটা তার স্বামী। এ বুঝি কোনো একদিন হওয়ার ছিল? এই তো আর মাত্র কিছুদিন।
তারপর এই খারাপ সুদর্শন পুরুষ, তার বিরক্তিকর সঙ্গ সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবে সে। তখন বারবার বিরক্ত হবে না তার কথা শুনে। দিনগুলো মন্দ হবে নাকি ভালো হবে, তুহার জন্য সুখকর হবে তো। ভার্সিটির এক কোণে বসে আছে ইফা, ইকরা, রাতুল আর হিমেল। শান্ত ভার্সিটিতে আসবে না? রাতুল মোবাইল বের করতে করতে বলে, আমাকে বলেছিল তো আসবে, কিন্তু এখনো আসেনি কেন কে জানে। ইফা একটা দীর্ঘশ্বাস ফেলে আওড়ালো, তুহার বিয়েটা স্বাভাবিকভাবে হলেও বিয়ের পর তার সাথে অনেক অন্যায় হয়েছে। সে চুপচাপ এসব মেনে নেওয়ার মতো মেয়ে না। কিন্তু তুহা ভার্সিটিতে কেন আসে না? সে তার প্রাণপ্রিয় স্বামীর সাথে হানিমুনে গিয়েছে। কথাটা বলতে বলতে এগিয়ে এসে হিমেলের পাশে বসে শান্ত। তার উপস্থিতিতে সবার বুকের উপর থেকে ভারী পাথর নেমে যায় যেন। কিন্তু শান্তের মুখের দিকে তাকিয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায় ইফার। তুই কিভাবে জেনেছিস? তোর সাথে যোগাযোগ হয়েছে তুহার? না, ওর খোঁজ নিতে গিয়েছিলাম, যাওয়ার পরে শুনেছি। কথা বলতে বলতে সিগারেট ধরায় শান্ত। কথা শেষ হতেই বুকের বা পাশে জ্বালিয়ে রাখা সিগারেটটা চেপে ধরে। ধরফড়িয়ে উঠে দাঁড়ায় চারজনে। ইফা তড়িঘড়ি করে হাত সরিয়ে দেয় শান্তর। সিগারেট চেপে ধরা জায়গাটা শার্ট পুড়ে লাল হয়ে যায়। ইফা শার্ট খুলে ফেলে। সহ্য করতে না পেরে একসময় ফুপিয়ে কেঁদে ওঠে ইফা, ইকরা দুজনে। হিমেল উঠে বরফ এনে দেয়। নীরবে থাকে কেবল শুধু এত কিছু ঘটানো পুরুষটা। রাতুল ইচ্ছে মতন বকাবকি করে শান্তকে। চার বন্ধুর অভিমান হয় তুহার ওপর। তুহার যখন ঘুম ভাঙে তখন নিজেকে শৈবালের কামরায় আবিষ্কার করে। গাড়িতে কখন ঘুমিয়ে পড়েছে একদম টের পায়নি। এখন নিজেকে রুমে দেখে সামান্য অবাক হয়। কে এনেছে তাকে? শৈবাল শাহরিয়ার? এই দেমাকি পুরুষ তাকে কামরায় নিয়ে এসেছে। আড়মোড়া ভেঙে সামনে তাকাতে চোখে পড়ে শৈবালকে। কানের ওপর গরম নিঃশ্বাস পড়তেই চমকে ওঠে তুহা। পেছনে ফিরে তাকানোর সুযোগও পায় না। তার আগে শৈবাল তার পেছন থেকে জড়িয়ে ধরে, দুহাত আটকে দেয়। আপন ভাবনায় মত্ত থাকা শৈবাল কখন উঠে এসেছে খেয়াল করেনি। তুহা কঠোরভাবে শুধালো, ছাড়ুন আমাকে, বারবার একই কাজ করতে লজ্জা করে না আপনার? শৈবাল তুহার কানের কাছে আস্তে কামড় দেয়। শিউরে ওঠে মেয়েটা। ছেলেটা আস্ত একটা ফাজিল। তাকে পুনরায় প্রশ্ন করে, কোন কাজের কথা বলছো তুমি? নিজেকে প্রশ্ন করেন। এখন পর্যন্ত যতবার আমাকে স্পর্শ করেছেন, একবারও কি আমার অনুমতি নিয়েছেন? অনুমতি নেওয়ার জন্য যেদিন তুমি থাকবে না সেদিন নিতে আসবো। তুহা তাচ্ছিল্য হেসে উত্তর দেয়, অনুমতি নিতে হলে খুঁজে পেতে হবে। আপনি আমাকে কখনো খুঁজে পাবেন? খুঁজে পাবো কিনা সেটা জিজ্ঞেস না করে এটা জিজ্ঞেস করো, আমি তোমাকে খুঁজবো কিনা। উত্তর দেয় না তুহা। তাকে উত্তর দিতে না দেখে রেগে যায় শৈবাল। কামড় বাসায় তুহার গালে, বুকে। মেজাজ খারাপ হয় তুহার। জোর করে শৈবালের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁতের দাঁত চেপে আওড়ায়, আপনি সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন শৈবাল শাহরিয়ার। আপনার মাঝে যদি মিনিমাম লজ্জাটুকু থাকে, তাহলে আমাকে আর কখনো স্পর্শ করবেন না। আপনার এক একটা স্পর্শে আমার বমি আসে, নিজেকে আবর্জনা মনে হয়। আপনি ভালো মানুষ, আপনার সাথে আমার যায় না। তাই দয়া করে আমাকে একটু মুক্তি দেন প্লিজ। আপনি অসহ্যকর একজন পুরুষ। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায় তুহা। শৈবাল থম মেরে বসে আছে। তুহার কথাগুলো তার মাঝে মারাত্মক প্রভাব ফেলেছে। মূলত তুহাকে জ্বালানোর জন্য অনেক সময় তার কাছে টেনে নেয় সে। তুহার রাগত স্বরে প্রতিবাদ করা, মুখের সামনে আঙুল নাচিয়ে নাচিয়ে কথা বলা দারুণ লাগছে তার কাছে। কিন্তু তুহার এমন ব্যবহার কমবে কুসমিনকালেও ভাবেনি সে। নিজেকে নিজের কাছে মারাত্মক খারাপ মনে হয়। আমার খারাপ হওয়ার পেছনের কারণটা খতিয়ে দেখে আমাকে খারাপ বলো মিসেস, আমার আফসোস থাকবে না। সমুদ্রকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে আমাকে খারাপ বলো, আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু এভাবে তো তুমি আমাকে খারাপ বলতে পারো না জান। আমার প্রতিটা খারাপ কাজের প্রত্যক্ষদর্শী তোমাকে বানানোর জন্য হলেও তোমাকে আমার জীবনে থাকতে হবে সারা জীবন। এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি নই আমি। তুহা বাবার বাড়িতে আছে আজ 4 দিন। শৈবালের সাথে সেদিন রাগারাগি করে এ বাড়িতে চলে এসেছে। মূল কারণ রাগারাগি দেখালেও সে এসেছে নিজের কাজে। জাপানে যাওয়ার বিষয়টা ভালোভাবে গুছিয়ে নিয়েছে এই 4 দিনে। কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের মতন থেকেছে। ওই বাড়িতে যোগাযোগ রেখেছে। মামুনিকে বলেছে বাবার কথা মনে পড়ে, তাকে দেখতে চাই। শৈবালের ব্যাপারটা জানায়নি। এই 4 দিনে তার সাথে 1 সেকেন্ডের জন্য কথা হয়নি। তুহা একটা কালো জামদানি শাড়ি পরে নিজেকে গুছিয়ে নেয়। এইখানকার কাজ শেষ। ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে।
নিজেকে সাজানোর কারণ হলো শৈবালকে দেখানো উচিত সে দিব্যি ভালো আছে, সুখে আছে। তুহাকে নেওয়ার জন্য প্রিয় এসেছে। শৈবালের কথা মনে আসতেই আনমনে আশপাশে তাকায় তুহা। মনের অজান্তেই চোখ বিচরণ করে চারদিকে, কিন্তু কোথাও বহু কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখতে পায় না। তুহার চনমনে দৃষ্টি নজর আসে প্রিয়র। চঞ্চল চিত্তে জবাব দেয়, তোমার বহু আকাঙ্ক্ষিত পুরুষ অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে রুগী দেখতে গিয়েছে। নিজেকে রুগী বানিয়ে আরেক রোগীর সেবা করা যাকে বলে। প্রিয়র কথায় চমকে ওঠে তুহা। মিনিটের মাঝেই নিজেকে সামলে নেয়, যেন প্রিয়র কথা তার মাঝে কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রিয়র দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে কিছুটা ধমকেশ্বরে বলে, কার কথা বলেছো? যদি তোমার ভাইয়ের কথা বলে থাকো তাহলে বলবো। সে কোথায় আছে, কেমন আছে, এসব ব্যাপারে জানার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। তুমি আমাকে এসব বলছো কেন আজও? থমকে যায় প্রিয়। তুহার কাছ থেকে এত বড় কড়া কথা হজম করতে বেগ পোহাতে হয় তাকে। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। কার সাথে কিভাবে কথা বলতে হয় শিক্ষা দেয়নি তোমার পরিবার? আকস্মিক শৈবালের কথা শুনে পিলে চমকে ওঠে তুহা। পরিবার নিয়ে কথা বলায় রেগে যায় বেশ। রাতে খাওয়ার সময় সবাইকে টেবিলে দেখা যায়। এর মাঝে তুহা আর রুমে যায়নি, যার ফলে শৈবালের সাথে আর দেখাও হয়নি। শৈবাল নিচে এসে চেয়ার টেনে বসে। তার এক পাশে আতিফ খন্দকার, অন্য পাশের চেয়ারটায় অবহেলায় পড়ে আছে। অপোজিট পাশে প্রিয় বসা। তুহা আর আফসানা বেগম সবকিছু এগিয়ে দেয়। একসময় বিরক্ত হয়ে শৈবাল বলে, মম, আমাদের কিছু লাগলে নিয়ে খেতে পারবো, তুমি খেতে বসো। আর চোখে এক নজরে তুহাকে পরখ করে কথাটা শুধালো শৈবাল। তুহার এসবের ধ্যান নেই। মেয়েটা প্রিয়র প্লেটে খাসির মাংস তুলে দিতে ব্যস্ত। আফসানা বেগম তার হাত টেনে ধরে শৈবালের পাশে বসিয়ে দিতে গেলে তুহা বলে, আমি এখানে বসবো না, তুমি বসো, আমি পরে খাবো। আতিফ খন্দকার হয়তো তুহার মনোভাব বুঝতে পারে, তাই তো তুহাকে বলল, তুমি বাবার পাশে এসে বসো। কতদিন হলো মেয়ের পাশে বসে খায় নাই। শৈবালের চোয়াল ক্রমশ শক্ত হয়ে আসে। তুহা যে খুব তীক্ষ্ণভাবে তার পাশে বসাকে এড়িয়ে গিয়েছে তার ঢের বুঝতে পেরেছে সে। থম মেরে বসে থাকে মুখে খাবার নিয়ে। তার সারা জীবনে এই মেয়েটার নিকট সে যতবার অপমানিত হয়েছে আর তা কেউ করতে সাহস পায়নি। পেটে খাবার পড়ে না শৈবালের। একে তো জ্বরের শরীর, মুখ তেতো হয়ে আছে, কোনো খাবারই ভালো লাগছে না। তার উপর তুহার নীরবে করা অপমান, দুইটা সহ্যসীমার বাইরে। বর্ষণের আগাম সংকেত। বৃষ্টি আসার পূর্বে প্রকৃতি কি নিদারুণ অপরূপ দৃশ্য। কখনো এতটা মনোযোগ সহকারে প্রকৃতি দেখা হয়নি শৈবালের। আজ দেখতে গিয়ে অনুভব করে মন্দ লাগছে না। কথায় আছে, ব্যক্তি নিজেকে ভালোবাসলে আশেপাশের সব কিছুকে ভালোবাসতে জানে সে। তবে কি শৈবাল নিজেকে ভালোবাসতে শুরু করেছে? ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে শৈবাল। হাতে সিগারেটটা বৃষ্টির পানিতে ধুয়ে যায়। চোখ বন্ধ করে প্রকৃতির লীলা খেলা অনুভব করে সে। শরীরের জ্বর, ব্যথা কিছুই নেই মাথায়। মেইলে কণ্ঠস্বরে হঠাৎ চমকে ওঠে সে। পেছনে তাকিয়ে দেখে তুহা দাঁড়িয়ে। আমাকে মামনি ডাকছে। জ্বরের তাপ ক্রমশ বেড়ে চলেছে তার শরীরে। এইদিকে আবার তুহার আগুন ছড়ানোর রূপ। কোনোটাতেই সামলাতে না পেরে মুখ ফসকে বলে ফেলে, মম ডাকছে, তুমি ডাকোনি? আমি ডাকার কথা কেন ডাকবো? ভালোবেসে। শৈবালের কথায় আরো একবার মুগ্ধ হয় শৈবাল। তুহার মুখ থেকে বের হয় আরো একটা হৃদয় নিংড়ে দেওয়ার মতন কথা। আমি মোমবাতি নই মিস্টার শৈবাল শাহরিয়ার। মোমবাতিরা নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করে, আর আমি অন্যকে জ্বালিয়ে নিজেকে আলোকিত করি। সবাই ধরে নিয়েছে আপনার জীবনের মোমবাতি আমি, কিন্তু আপনার ধরে নেওয়া উচিত আমার জীবনে মোমবাতি আপনি। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে আমি আলো নিব। আপনি আমাকে স্বার্থপর হতে বাধ্য করেছেন। রাত প্রায় 2টা বাজতে চলল। তুহা পড়ার টেবিলে বসে আছে। এতদিনের পড়া গুছিয়ে নেয় কিছুটা। কালকে ভার্সিটি যাওয়ার ইচ্ছা আছে। শৈবাল তখন ছাদ থেকে এসে চেঞ্জ করে এই ঝুম বৃষ্টির মাঝেই বের হয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না। তুহা অবশ্য জানার চেষ্টাও করেনি। এখনো বাড়ি ফিরেছে কিনা জানা নেই তার। বই খাতাগুলো একপাশে ঠেলে রেখে উঠে দাঁড়ায় সে। প্রচন্ড ঘুম আসছে তার। স্টাডি রুম আর তাদের রুমের দূরত্ব অল্প একটু। তুহা রুমে ঢুকে লাইট জ্বালায়। আশেপাশে নজর দিতে গেলে চোখে পড়ে শৈবালকে। বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে, শরীর কাঁপছে থরথর করে। তার অবস্থা বেগতিক দেখে চমকে যায় তুহা। দ্রুত পায়ে এগিয়ে শৈবালের গায়ে হাত দিতেই আরেক দফা চমকে ওঠে সে। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে যেন। কপালের এক পাশে ছোট্ট একটা ব্যান্ডেজ উকি দিচ্ছে।
কখন কিভাবে আঘাত পেয়েছে কে জানে। তুহা একবার ভাবে মামনিকে ডেকে নিবে। পরক্ষণে সে চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে গিয়ে মগে করে পানি এনে একটা রুমাল দিয়ে জলপট্টি দেয় শৈবালকে। ফ্রিজ থেকে খাবার বের করে হালকা কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয় তাকে। শৈবালের অবস্থা দেখে কান্না আসে তুহার। নিজেকে সামলে শৈবালের মুখের দিকে তাকায়। ছেলেটার গোলাপি ওষ্ঠধয় তীর তীর করে কাঁপছে। সে কি কিছু বলতে চায় তুহাকে? প্রশ্নটা মনে উদয় হতেই এগিয়ে যায় তুহা। শৈবালের এলোমেলো চুলের ভাঁজে আঙুল গলিয়ে ফিসফিস করে শুধালো, আঘাত পেয়েছে কিভাবে শৈবাল শাহরিয়ার? শৈবাল পিটপিট করে তাকায় তুহার দিকে। কি নিষ্পাপ চাহনে ছেলেটায়। বুকের ভেতর ধক করে ওঠে তুহার। শৈবালের শুকিয়ে কাঠ হয়ে যা ওষ্ঠদয় ভিজিয়ে নিয়ে বলে, একটু ছুঁয়ে দাও মিসেস। সমুদ্র তার সবচাইতে প্রিয় বন্ধুটাকে কিভাবে আঘাত করেছে দেখো। তুমি ছুঁয়ে দিয়ে ব্যথা কমে যাবে। আরো একবার সমুদ্রের নাম শুনে ভুরু কুচকায় তুহা। কে এই সমুদ্র? শৈবালকে আঘাত করার কারণ কি? তাও যদি হয় প্রিয় বন্ধু। তুহা শৈবালের দিকে তাকিয়ে তার সমস্ত প্রশ্ন উগলে দেয়। আপনি সমুদ্র ভাইয়ের প্রিয় বন্ধু হলে সে আপনাকে আঘাত করবে কেন? সে কোথায় আছে? আপনাদের মাঝে কি ঝগড়া হয়েছে? তুহার কথায় জবাব দেয় না শৈবাল। বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। তুহা নিজেকে শৈবালের আরো নিকটে নিয়ে গিয়ে মুখের কাছে কান দিলে শুনতে পায় কিছু অস্পষ্ট কথা। তুই আমাকে যতবার খুশি আঘাত কর, আমি একটু রাগ করব না তোর উপর। তাও তুই দ্রুত সুস্থ হয়ে যা। আমি যে আর এসব মানসিক অশান্তি নিতে পারছি না। তুই প্লিজ ফিরে আয়। শৈবাল অস্পষ্ট স্বরে আরো কিছু কথা বলে যা তুহা পর্যন্ত পৌঁছায় না। যতটুকু কথা শুনেছে তাতে সে এতটুকু বুঝতে পেরেছে শৈবাল হয়তো তার বন্ধু সমুদ্রের সাথেই দেখা করতে গিয়েছে। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়লে চমকে ওঠে তুহা। শৈবাল আর তার মাঝে যতটুকু দূরত্ব ছিল তা ইতিমধ্যে গুছিয়ে নিয়েছে ছেলেটা। শৈবাল তাকে দুই হাতে জাপটে ধরে, উদরে উষ্ণ আদরে ভরিয়ে দেয়। ছোট্ট ছোট কামড়ে তীর তীর করে কেঁপে ওঠে তুহা। শৈবাল এগিয়ে এসে ঠোঁট ছুঁয়ে দেয় তুহায়। ললাট ঠেকিয়ে ফিসফিস করে আওড়ায়, তোমাকে একটুখানি আদর করলে রাগ করবে মিসেস? জবাব দিতে পারে না তুহা। শৈবাল জবাবের আশায় না থেকে ডুবে যায় তুহার মাঝে। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, তোকে এই অসভ্য ছেলেটা একটুখানি ছুঁয়ে দিলে তুই রাগ করবি তুহা? সঠিক জুৎসই উত্তর মেলে না তার নিকট। একটা সময় নিজেকে ছেড়ে দেয় শৈবালের নিকট। পরের দিন সকাল 8টা বাজতে চলল, অথচ এখনো শৈবালের জ্বর নামার নাম গন্ধও নেই। তুহা ভয় পেয়ে আফসানা বেগমকে ব্যাপারটা জানালে তুহা একবার মনে করে হসপিটালে যাবে না, আবার কি মনে করে যেন রান্না করে রেডি হয়ে বিকেলের দিকে একবার যায়। সকালে নেওয়ার সময় একবার গিয়েছিল, পরে প্রিয়কে রেখে চলে আসে। আফসানা বেগমকে সামলে নেয় প্রিয়। ভদ্রমহিলা একটু পর পর ফুপিয়ে কেঁদে ওঠে। তুহা যখন যায় তখন শৈবালকেই ঘিরে তার কয়েকজন কলিগ দাঁড়িয়ে। কেবিনে তারা ব্যতীত কেউই নেই। স্যার, উনি কে? কি হয় আপনার? শৈবাল তাদের দিকে শান্ত চোখে তাকিয়ে কিছুটা আদেশের স্বরে বলে, আপনারা একপাশে গিয়ে কাইন্ডলি আমার মিসেসকে জায়গা দেন। সবাই অবাক হয়ে শৈবালের দিকে তাকায়। মিসেস বলতে কি বোঝানো হয়েছে কারো বুঝতে বাকি নেই। কাজ পাগল মেয়েদের দিকে চোখ তুলে না তাকানো ছেলেটার বইয়ের প্রতি কেয়ার দেখে বিস্মিত হয় সকলে। সিরিয়াসলি মিস্টার শৈবাল শাহরিয়ার, উনি আপনার ওয়াইফ? আমার তো এখনো বিশ্বাস হয় না। অবিশ্বাস করার মতো এখানে কিছু ঘটেনি মিস দিয়া। তুহা যখন হসপিটাল থেকে ফিরে আসে রাত তখন 10টা বাজে। সারা দিন হাঁসফাঁস করে কেটেছে তার। মানুষটা হাসপাতালের বিছানায় পড়ে আছে, কিছুতেই যেন স্বস্তি মিলছে না তার। কেউ একটা পশুর সাথে এতদিন থাকলেও তার প্রতি মায়া জন্মে যায়। সেখানে তো একটা জলজ্যান্ত মানুষ। শৈবালের জ্বর বেড়ে যাওয়াতে তাকে বাড়িতে আসার অনুমতি দেয় না ডাক্তার। আরো 2 দিন পর ফিরে আসে শৈবাল। আজকে 13 তারিখ। 2 দিন পর তুহার ফ্লাইট। আর চলে যাওয়ার কথা এখনো নুরুল পাটোয়ারে ছাড়া কেউই জানে না। তুহা সিদ্ধান্ত নেয় আজকে এ বাড়ি থেকে চলে যাবে। ছেলেটা 3 দিন আগে চট্টগ্রামে গিয়েছে কোনো একটা কাজে, আজকে আসার কথা। শৈবাল বাড়ি না থাকাকালীন সবকিছু গুছিয়ে আফসানা বেগমের কাছে যায় তুহা। মামুনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অবাক হয় আফসানা বেগম। তুহা কেবল শৈবালকে এড়িয়ে চলে না, তাদেরকেও যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। সেখানে আজ হঠাৎ সেদে কথা বলে আসায় অবাক হন বটে। তরকারিতে মশলা দিতে দিতে বলল, মামুনিকে কিছু বলার প্রয়োজন আছে নাকি? আমাদেরকে তো দূরে ঠেলে দিয়েছো। তুহা আর কথা বাড়াতে চায় না, তাই সেদিকে না গিয়ে সরাসরি আওড়ায়, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে,
আমি কালকে চলে যেতে চাই। অসুবিধা নাই, বাড়ি যাও, গিয়ে ঘুরে আসো। গেলে তো আর ফিরে আসবো না মামুনি। বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের সব, এভাবে বলে না। সরি টু সে মামুনি, আমি তোমার মতামত শুনতে পারবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার ছেলে এত অপরাধ করার পরেও তোমরা তাকে সাপোর্ট করে যাও, তাই তোমাদের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমি এসব সহ্য করে এখানে থাকতে পারবো না। একটা মেয়ে বিয়ের পর স্বামীর যত্ন ভালোবাসার ছায়াতলে থাকে। আমাকে যত্ন করে ভালোবেসে তোমার ছেলে তার ভালোবাসাকে অপমানিত করবে না হয়তো। তুমি চেয়েছো তোমার ছেলের সাথে আমি সুখে সংসার করি, আমিও চেয়েছিলাম। আসলে সে ব্যক্তি চায়নি, তাই সংসার আগায়নি। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আফসানা বেগম। ছেলের কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত, কিন্তু কখনো চায়নি তাদের সম্পর্কটা ভেঙে যাক। শৈবাল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রুমে আসে 12টা নাগাদ। তুহা বেডের এক কোণে ঘুমের ভান ধরে শুয়ে আছে। ইচ্ছে করে আজকে এই রুমে এসেছে। ভোরবেলা যদি চলে যেতে হয় তাহলে এই রুমে তাকে আসতেই হতো, আর তখন হয়তো শৈবালের রুমের দরজা বন্ধ থাকে, তাই বাধ্য হয়ে এইখানে থাকতে হলো তাকে। শৈবাল রুমে ঢুকে তুহাকে দেখে খানিকটা অবাক হয়। এত ব্যস্ততার মাঝে এই নারীকে সবসময় তার মনে পড়েছে, কিন্তু রমণী যে জেদ ধরেছিল, নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তার সাথে দেখা দিবে না। আজ হঠাৎ এখানে কেন প্রশ্ন মনে আসলো। কথা আগালো না শৈবাল। তুহার দিকে এগিয়ে গিয়ে অন্য টপিকে প্রশ্ন তোলে। কি ব্যাপার মিসেস, তুমি নাকি ভার্সিটিতে যাও না? ভার্সিটি যাওয়ার জন্য মাস দুয়েক আগেও তো আমার সাথে ঝগড়া করেছো। জবাব দেয় না তুহা। নিজেকে ঘুমন্ত মানুষে প্রমাণ করতে ব্যস্ত সেই। শৈবাল নাছাড় বান্দা, সে বুঝতে পেরেছে তুহা ইচ্ছে করে তাকে ইগনোর করছে। আমি ঘুমাবো, ডিস্টার্ব করবেন না। এতদিন পরে ভালোবাসার মানুষের মুখ দেখেছো, কোথায় একটু চুমু টুমু খাবে, তা না করে পালাতে চাইছো। আপনাকে ভালোবাসার আগে আমার মরে যাওয়া উচিত। অনুভূতি লুকানো যায় না মিসেস, নিজেকে লুকিয়ে রেখে অনুভূতি লুকানোর বৃথা চেষ্টা করো না। চমকে ওঠে তুহা। এভাবে কথা বলছে কেন শৈবাল? সে কি কিছু জানতে পেরেছে? তার কেন বারবার মনে হয় শৈবাল সবকিছুই জানে? তুমি আমাকে ভালোবেসে যাও মিসেস, আমি তোমার দায়িত্ব নিব সারা জীবনের জন্য, শুধু ভালোবাসতে পারবো না। কথাটা বলতে যতটুকু সময় প্রয়োজন তার অপেক্ষা আর করে না। তুহাতে মত্ত হয়ে পড়ে। শৈবালের এক একটা স্পর্শে মেয়েটা নীরবে কাঁদে। দায়িত্ব নিব কিন্তু ভালোবাসতে পারবো না কথাটা বলে আরো একবার তুহাকে খণ্ড বিখণ্ড করে দেয়। শৈবাল ঘুম থেকে উঠে 7:30টার সময়। 8:30টায় বের হতে হবে তাকে। পাশে তাকে তুহাকে খুঁজে পায় না। সাধারণত মেয়েটা এত সকালে ঘুম থেকে ওঠে না। আজ হঠাৎ কি হলো কে জানে। এসব ভেবেই ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। তার কল্পনায় বিচরণ করা রমণীর খোঁজ পেতে মরিয়া হয়ে ওঠে। মেয়েটা বড্ড ভাবায় তাকে। যতবার মনে করে এই মেয়েকে নিয়ে আর ভাববো না, ততবার তার কথাই মনে পড়ে। শৈবাল দ্রুত শাওয়ার নিয়ে বের হয়ে রেডি হয়। তখনও খুঁজে পায় না তুহাকে। হাতে নে খামটা খুলতে বের হয়ে আসে চেক। শৈবাল অবাক হয়ে তাকে দেখে 20 লক্ষ টাকার চেকটা, যেটা সে তুহাকে তাদের বিয়ের রাতে দিয়েছিল, সাথে একটা চিরকুট। তাড়াহুড়া করে সেটা মেলে ধরে চোখের সামনে। আজ আর আপনাকে সম্বোধন করতে ইচ্ছে করছে না। এই নিন আপনার 20 লক্ষ টাকা, যে টাকা আমাকে কাবিন দেয়াতে দিনের পর দিন খোঁচা শুনতে হয়েছে। আপনি নিজেই কাবিনের টাকাটা আমাকে দিয়েছিলেন। আজ সেই টাকা আপনাকে ফেরত দিয়ে বলতে চাই, আমি আপনাকে মুক্ত করে দিয়েছি। আপনার খোঁচা থেকে নিজেকে মুক্ত করেছি। আপনাকে কষ্ট করে আমার দায়িত্ব নিতে হবে না। আমি আপনার জীবন থেকে সরে যাচ্ছি। জানি কখনো খুঁজবেন না, তারপরেও বলছি খোঁজার বৃথা চেষ্টা করবেন না। কারণ যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাবেন না। সর্বোপরি ভালো থাকবেন। তুহা নামক বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে দিলাম। তুহা পাটোয়ারি। ঘন্টা দুয়েক ধরে শাওয়ার নেয় শৈবাল। মনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ছেলেটা। পৃথিবীর দুই প্রান্তে দুজন কপত কপতেই গুমড়ে মরে যাচ্ছে, অথচ কেউ কারো কাছে হার মানতে রাজি না। আফসানা বেগম ছেলের রুমে ঢুকে দেখে শৈবাল দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চোখ দুইটা রক্তজবার ন্যায় লাল হয়ে আছে। আঁচলে মুখ লুকিয়ে কাঁদে ভদ্র মহিলা। ছেলের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ায়, তোর আঙ্কেলের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞেস কর শৈবাল। আমি জানি, ভাইজান জানে তোহা কোথায় আছে। নিজেকে এভাবে কষ্ট দিস না, সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে তোর। এভাবে তো সব সমাধান হয় না।
নিজে যখন অপরাধ করেছিস তাহলে নিজেই খুঁজে নে, তোহার কাছে আরেকটা সুযোগ চেয়ে দেখ। শৈবাল উদাস স্বরে বলে, ক্ষমা চাওয়ার জন্য মানুষটাকে খুঁজে পেতে হবে তো মম। তাকে খুঁজে এনে দাও। আমি তোমার কাছে আর কিছু চাই না। তুমি তো জানো তোমার ছেলে কখনো কিছু চাইনি তোমাদের কাছে। এখন এই কথাটা রাখো প্লিজ। আমি তাকে ছাড়া ভালো নেই মম। তার শাস্তি দেওয়া শেষ হবে কখন? আমি যে মরে যাচ্ছি। আমাকে বাঁচতে সাহায্য করো ও মম। আফসানা বেগম ছেলের আহাজারিতে নীরবে কাঁদে। ছেলেকে বোঝায় আরো একবার নুরুল পাটোয়ারির কাছে যাওয়ার জন্য। তুহা কোথায় আছে আঙ্কেল? আমাকে কিছু বলে যায়নি। আপনি আপনার মেয়ের সম্পর্কে জানেন না, কথাটা শুনে যে কেউ হাসবে। আমি যেহেতু কিছু জানি না, তাই আমাকে বারবার একই কথা জিজ্ঞেস করে লাভ নেই তোমার। শরীরের ভার ছেড়ে দেয় শৈবাল। নুরুল পাটোয়ারির পায়ের কাছে বসে দুই হাতে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তোমরা বাবা মেয়ে আমাকে এ কোন শাস্তি দিচ্ছ আঙ্কেল? আমি সহ্য করতে পারছি না আর। তোমার মেয়েকে এনে দাও, না হলে আমি মরে যাব। বলো না তুহা কোথায় আছে? আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি। আমাকে বলো আমার তুহা কোথায় আছে? ও আঙ্কেল বলো না। বিকালে শৈবাল সিঁড়িতে বসে আছে। উস্কো খুস্কো চুলে তাকে চেনা বড় দায়। তুহাকে ছাড়া দিনগুলো কিভাবে কাটায় সেটা যদি পাষণ্ড নারীকে দেখানো যেত, তাহলে কি সেই নারীর মন নরম হতো? এতদিন তুহার বাবা বলেছিল তুহা জাপানে আছে, সঠিক ঠিকানাও দিয়েছে শৈবালকে। সে সবকিছু গুছিয়ে সমুদ্রের কাছে গিয়েছে। ছেলেটার অবস্থা দেখে তার সাথে কিছুটা সময় কাটায়। তুহা যে পড়ালেখা করতে গিয়েছে, কোথায় উঠেছে সে কথাও বলেছে নুরুল পাটোয়ারি। সেদিনের পর আজ 2 মাস 6 দিন চলে। শৈবালের ফ্লাইট বিকেল বেলা। মনের রানীকে ছাড়া 7 মাসের ওপর কাটিয়ে ফেলেছে শৈবাল। শৈবাল সবচাইতে বেশি ভয় পায় যেটাতে, তা হলো তুহা যদি নিজেকে পরিবর্তন করে ফেলে। কি করে বাঁচবে এই পাষণ্ড নারীকে ছাড়া? এসব চিন্তায় দুচোখে ঘুম নেই শৈবালের। 3:30টার দিকে শৈবাল সবার থেকে বিদায় নিয়ে বের হয়। ওই দেশেই দিশারার সাথে যোগাযোগ হয়েছে তার। সে হয়তো এয়ারপোর্টে আসবে শৈবালকে রিসিভ করতে। শৈবাল পই পই করে নিষেধ করে দিয়েছে তার যাওয়ার সম্পর্কে যেন তুহা কিছু না জানে। তাও বলেছে কিনা জানা নেই শৈবালের। তুহা ভারী পেট নিয়ে উঠে দাঁড়ায়। প্রচন্ড খিদে পেয়েছে তার। বাসে ফুপি বা দিশারা কেউই নেই। তুহা সাবধানে উঠে ফ্রিজের কাছে গিয়ে খাবার নেয়। ওভেনে গরম করে কেবল খেতে বসে। সেই সময় কলিং বেল বাজে। তুহা ভাবে হয়তো দিশারা বা ফুপিরা এসেছে, তাই ধীর পায়ে এগিয়ে যায়। বেশ সময় লাগে তার দৌড় পর্যন্ত পৌঁছাতে, কিন্তু অপর পাশের মানুষটা যে অধৈর্য, একের পর এক বেল বাজিয়ে যাচ্ছে। বেশ রাগ হয় তার। দৌড় খুলতেই রাগত স্বরে কিছু বলতে যাবে, তার আগে থমকে যায় সে। পায়ের নিচের মাটি যেন সরে যায়। শেষ কোন দিন এত অবাক হয়েছে তার জানা নেই। শৈবাল এখানে কি করছে এটা তার মাথায় ঢোকে না। আশেপাশে কেউই নেই, শুধু শৈবাল দাঁড়িয়ে আছে। তুহা আশেপাশে তাকে তাড়াতাড়ি করে ডোর বন্ধ করে দিতে গেলে শৈবাল তুহার হাত ধরে ফেলে। তাকে সরিয়ে দিয়ে নিজেই ভেতরে ঢুকে পড়ে। পরপর এতগুলো কাজে হতভম্ব হয়ে যায় তুহা। কি করবে ভেবে পায় না। শৈবালের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। নাচড়বান্দা শৈবাল ছাড়লে তো। সে তুহার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি প্রেগনেন্ট তুহা? কিছু বলে না তুহা। নিজের চোখে যখন দেখতেই পায় তবে জিজ্ঞাসা করার কি দরকার। বরং সে কিছুটা রাগত্ব স্বরেই বলল, আপনি এখানে কি করেন? অপরিচিত কারো বাসায় অনুমতি ছাড়া প্রবেশ করেন কিভাবে? শৈবাল কি বলবে ভেবে পায় না। তুহাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। নিজের হতভম্ব ভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি। এর মাঝেই তুহার প্রশ্নের কবলে পড়েছে, এভাবে তাকে নাচেনার ভান কেন করে এই মেয়েটা? শৈবালের বুকের ভেতরটা যে জ্বলে যায় সেদিকে নজর দিতে পারে না। নিজেকে সামলাতে পারে না শৈবাল। চোখ ছলছল করে ওঠে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পাষণ্ড নারীর গালে হাত গলিয়ে ভেজে গলায় আওড়ায়, এতটা পাষাণ কেন তুমি মিসেস? আমি বাবা হব এই খুশির খবরটা পর্যন্ত তুমি আমাকে দিতে পারোনি। কিসের এত রাগ তোমার? যা ভুল করেছি আমার হাজবেন্ড সত্তা করেছে। বাবা হিসেবে আমি কি ভুল করেছি? আমাকে কেন বাবা হওয়ার স্বাদ থেকে বঞ্চিত করতে চেয়েছো তুমি মিসেস? তুহা পাথর বনে দাঁড়িয়ে আছে। শৈবালের কথার পিঠে কি কথা বলা উচিত খুঁজে পায় না। আমার প্রশ্নের উত্তর দাও মিসেস, কেন এরকম করেছো? আমি চাইনি আমার সন্তানের উপর আপনার ছায়া পড়ুক। আহত হয় শৈবাল। কস্মিন কালো ভাবেনি নিষ্ঠুর রানী এই কথাটা বলতে পারে। কি অপরাধ করেছে সে? সে এমন কোনো দোষ করেনি যাতে এমন মৃত্যুসম বাক্য তাকে শুনতে হবে। মনের মাঝেই রাগ হানা দেয়।
তুহার কোনো অধিকার নেই তাকে এ ধরনের কথা বলার। সে তুহার কাছে ছুটে এসেছে দেখে মেয়েটা তাকে ছ্যাঁচড়া ভেবেছে নাকি? রেগে যাবে না ভেবেও বেশ খানিকটা রাগ হয় শৈবালের। তুহার দিকে তেড়ে গিয়ে বলে, আমি কি অপরাধ করেছি সেটা বলো। কাউকে খুন করেছি? নাকি আমার চরিত্রের সমস্যা আছে? আমার ছায়া আমার সন্তানের উপর পড়বে না কেন? আপনি চলে যান এখান থেকে। আমার প্রশ্নের উত্তর দাও মিসেস। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। আমি আপনার সাথে কেন যাব? হু আর ইউ? শৈবাল ভেবে পায় না কি বলবে। তুহার এতটা কঠোরতা সে মেনে নিতে পারে না। এদিকে তুহাও তাকে সুযোগ দিতে রাজি না। সব দিক ভেবে দিশেহারা হয় শৈবাল। এই নিষ্ঠুর রমণীকে ভালোবেসে বলেই সে তো বারবার ছুটে আসে। সে কি একটু বুঝতে পারে না কেন বারবার তাকে দূরে সরে দিতেছে? শৈবাল নিজেকে শান্ত করে, তুহার দিকে এগিয়ে যায়, তাকে শক্ত করে বুক পিঞ্জিরাতে আবদ্ধ করে নেয়। হঠাৎ এতটা শক্ত করে জড়িয়ে ধরায় হকচকিয়ে যায় তুহা। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয় শৈবাল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে তার মনের রানী। শৈবাল আবারও কেঁদে ফেলে, ভেজা গলায় শুধালো, আমার সাথে এমন করো কেন মিসেস? আমি মরে যাব। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকাও আমার পক্ষে সম্ভব না। আর কত শাস্তি দিবে আমাকে? আপনি আবার এসেছেন আমার সাথে অভিনয় করতে? আমাকে দেখে আপনার পুতুল মনে হয়? যেভাবে খুশি সেভাবে নাচাবেন, নিজের যখন খুশি হলো নিজের কলিগদের সামনে অভিনয় করবেন, আবার খুশি হলে বলবেন আপনি আমাকে কখনো ভালোই বাসবেন না। আমি আপনার দায়িত্ব হয়ে থাকবো কেন শৈবাল শাহরিয়ার? দায়িত্ব তো আমার বাবারও ছিল আমার প্রতি, কিন্তু সে ভালোবেসে তার মেয়ের দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব তো একটা কুকুরের প্রতিও তার মালিকের আছে। আপনি আমার প্রতি কোন দায়িত্বটা পালন করবেন শুনি? এতদিন আমি আপনার বউ ছিলাম, সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন। এখন কি আমার বাচ্চার দায়িত্ব নেয়ার জন্য এসেছেন? শৈবাল নির্বাক বনে তাকিয়ে আছে, চুপচাপ তুহার সকল অভিযোগ শুনে। নিজের অজান্তেই তুহাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে আগে কখনো ভাবেনি। কিছু করার আগেই তার মাথায় থাকে না তার এই কথা বা কাজে কেউ কষ্ট পাবে কিনা। তার মিসেস তাহলে এতগুলো কষ্ট বুকে পুঁজি করেই তাকে ছেড়ে চলে এসেছে। এতক্ষণ ধস্তাধস্তি করে জোর করে কথা বলে ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছে তুহা। শরীরে শক্তি নাই বললেই চলে। শৈবাল পানি এগিয়ে দেয় তুহার দিকে, তাকে না নিতে দেখেই নিজে এগিয়ে গিয়ে খাইয়ে দেয়। চুপটি করে আছে রমণী। ঝড় হওয়ার পর পরিবেশ যেমন শান্ত থাকে, এখনকার পরিবেশও শৈবালের নিকট তেমন লাগছে। সে তুহাকে আর ঘাটাতে চায় না, খাবার এনে তুহাকে খাইয়ে দেয়। নেতিয়ে যাওয়া শরীরটা কোনো মতে টেনে তুলছে তুহা। শৈবাল তাড়াতাড়ি তাকে ধরে ফেলে, কাঁধ জড়িয়ে ধরে বলল, কোন রুমে যাবা? আমাকে বলো, আমি দিয়ে আসি। তোমার একা যেতে কষ্ট হবে। এতদিন একা চলে এসেছি, এখনো পারবো। তুহার কথাটাকে পাত্তা না দিয়ে তাকে কোলে তুলে নেয় শৈবাল। উপায়ন্ত না পেয়ে সে বলে উপরের 3 নম্বর রুমে যাবে। তুহার ওজন বেশ বেড়েছে, গালগুলো ফুলে গিয়েছে, সারা শরীর জুড়ে মাতৃত্বের চিহ্ন বসে গিয়েছে। এই তুহাকে দেখে যেন আরো একবার প্রেমে পড়ে গিয়েছে শৈবাল। মেয়েটা আরো গুলুমুলু সুন্দরী হয়েছে। তুহাকে বেডে শুইয়ে দেয় শৈবাল, মাথার নিচে বালিশ এগিয়ে দেয়। তুমি একটু ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আমি আছি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। ইস, কি সুন্দর করে কথা বলে তার ব্যক্তিগত পুরুষ। মনে মনে তৃপ্তির হাসি হাসি মেয়েটা। খুব করে যায় শৈবাল তাকে যেন না রেখে যায়। তার এই অসভ্য বলুক বা বেয়াদব যাই বলে, এই পুরুষ মানুষটার জন্য মন পড়ে, তাকে ছেড়ে থাকতে পারে না। এই যে তার পাশে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটা যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় নিজেকে। তুহা মনে মনে আওড়ালো, আমার সুখ ধরে রাখবেন শৈবাল সাহেব। আপনাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। আপনি আমার হয়ে থাকেন, আমাকে ভালোবাসেন। আপনিহীন আমি খুঁজে পাই না। সে সব সময় আপনাকে বিচরণ করে। শেফালি বেগম জামাই আদরে ব্যস্ত হয়ে পড়েন। নিজের মেয়ের বিয়ে হয়নি তো কি হয়েছে, তুহাকে তিনি নিজের মেয়ের মতোই আদর যত্ন করেন। তার স্বামী এসেছে, আদর যত্ন না করলে হয়? কি ব্যাপার ইয়াংম্যান, তুমি খাচ্ছ না কেন? এত কম খেলে চলে? এখনই তো বয়স খাওয়া দাওয়া করার। তোমার বয়সে থাকাকালীন তোমার খালু 3 প্লেট খেতে পারতো। শৈবাল কি বলবে খুঁজে পায় না। এদিকে
তুহার অবহেলা, অন্যদিকে এসব খাওয়ার প্যারা তার সহ্যসীমার বাইরে। তাও ভদ্র ছেলের মতন চুপটি করে বসে আছে। শেফালি বেগমের কথার পিঠে মৃদুস্বরে উত্তর দেয়, খাচ্ছি তো আন্টি, আপনি ব্যস্ত হবেন না? আরে তুমি খাও তো, এত দিকে খেয়াল দিও না। তুহা সেখান থেকে নীরবে প্রস্থান করে। কথা বাড়াতে ইচ্ছে করছে না। তাছাড়া শৈবালকে বলার মতন আর কোনো কথা বাকি নেই। এই সুপুরুষকে যতটুকু চিনেছে তাতে মনে হয় না তুহার কাছে আর আসবে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জীবনটা কেমন গন্তব্যহীন হয়ে যাচ্ছে। আপন নীড়ের খোঁজে ছটফট করে বেড়ায় গন্তব্যহীন রমণী। তুহা রুমে এসে বন্ধুদের কল দেয়। গ্রুপ কলে জয়েন হয় শান্ত, হিমেল, রাতুল, ইকরা আর ইফা। সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। ঘণ্টাখানেক পরে রুমে আসে শৈবাল। তুহাকে ফোনে কথা বলতে দেখে অবাক হয়। সে জানতো এই মেয়ে ফোন ব্যবহার করে না। এখন তো দেখছে ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। তুহার কাজে শৈবালের মিশ্র অনুভূতি হয়। কিছুটা রাগ, কিছুটা অভিমান, আবার কিছুটা হারিয়ে ফেলার ভয়। তার যতটুকু ধারণা আছে, তুহার বন্ধু শান্ত তার মিসেসকে পছন্দ করে। শৈবালকে আসতে দেখে নড়েচড়ে বসে তুহা, কিন্তু ফোন কাটে না। শৈবাল তার পাশে বসে ভিডিও কলের ক্যামেরা বন্ধ করে মিউট করে দেয়। কিছুটা রেগে যায় তুহা। শৈবালের দিকে কটমট করে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? এসব কি শুরু করছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি প্লিজ চলে যান। তুমি শান্তর সাথে যোগাযোগ রাখবে না তুহা? হতভম্ব হয়ে তাকায় তুহা। শৈবাল শান্তর ব্যাপারে কিভাবে জানে? না জেনে থাকলে এভাবে কথা বলার কথা না। সে কিছুটা অবাক হয়েই বলল, এভাবে বলছেন কেন? শান্ত কি করেছে? শান্ত কি করেছে সেটা তুমি ভালোই জানো। আমি চাই না কেউ আমার মিসেসের দিকে অন্য নজরে তাকিয়ে থাকুক। আর আমি আপনার কথা শুনবো কেন? শৈবালের মাথায় রাগ চড়ে বসেছে বহু আগেই। এখন তুহার তেড়া কথা শুনে আরো বেশি মাথা নষ্ট হয়ে যায়। হাতে থাকা তুহার ফোনটা ছুঁড়ে ফেলে। দেয়ালের এক কোণে লেগে অবহেলায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকে। তুহার এত পরিমাণ খারাপ লাগে, আবার ভয় হতে থাকে। শৈবাল রক্তলাল চোখে তার দিকে তাকিয়ে থাকে। দৃষ্টিতে কি আছে জানা নেই তুহার। হঠাৎ এমন কাজে বেশ ভড়কে গিয়েছে মেয়েটা। শৈবাল তুহার দুই গাল শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, তুমি শুধু আমার বউ। আমি তোমার দিকে মন কেমনের দৃষ্টিতে তাকাবো। আমি তোমাকে ভালোবাসবো। অন্য কারো সেই অধিকার নেই। তোমার হাত ধরবো আমি। গোটা তুমিটাতেই আমি বিচরণ করব। তাহলে সেখানে অন্য পুরুষ আসবে কেন? অন্য পুরুষের কথা এখানে আসছে কেন? শান্ত আমার বন্ধু। আমি তাকে বন্ধুর নজরেই দেখি। তুমি যাকে বন্ধুর নজরে দেখো সে তোমাকে বন্ধু ভাবে না। এটা বোঝার চেষ্টা করো। আমিও মানুষ তুহা। আমাকে কেন কষ্ট দিতে চাও তুমি? পর পুরুষের সাথে কথা বলবা না। আপনি কি আমাকে সন্দেহ করেন? আমি তোমাকে সন্দেহ করি না মিসেস। এ ধরনের কথা বলবা না। আমি জাস্ট তোমাকে বোঝাতে চাইছি। আপনাকে কিছু বুঝতে হবে না। আপনি যেতে পারেন। শৈবাল প্রত্যুত্তর করল না। তুহার কোমরে ডান হাত গলিয়ে দেয়। কাছে টেনে নেয় নিষ্ঠুর রানীকে। কোমরে স্লাইড করতে করতে তুহার ফুলে ওঠা গালে ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। ছটফট করে ওঠে তুহা, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এইদিকে অন্যরকম শৈবালকে আবিষ্কার করে। তুহার গালে ঘাড়ে চুমোর সাথে কামড়ের বর্ষণ নামে। তুহা শৈবালকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, আমার কাছে আসবেন না। আমার কাছে আসবেন না। আপনার শরীর থেকে গন্ধ আসে, আমার বমি পায়। আপনি প্লিজ আমাকে স্পর্শ করবেন না। আপনার এসব স্পর্শ আমি নিতে পারি না। চলে যান এখান থেকে শৈবাল শাহরিয়ার। আপনি বারবার অপরাধ করবেন আর আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি দিনকে দিন আরো অসহ্যকর হয়ে যাচ্ছেন। বিস্ময়ে হতবিহম্বল হয়ে বসে আছে শৈবাল। জিব্বার কোণে যুচ্ছুই জবাব পায় না ছেলেটা। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়েটা হয়তো তার সামনে বসে আছে। সে না হয় ভুল করেছে, তুহাকে অবহেলা করেছে, কিন্তু তুহা, তার কি কোনো দোষ ছিল না? প্রথম থেকেই সে তুহার সাথে যা করেছে তার দ্বিগুণ তাকে ফেরত দিয়েছে মেয়েটা। আমি না হয় ভুল করেছিলাম মিসেস, কিন্তু একটিবারের জন্য কি তুমি আমার ভুল শুধরে দিতে এগিয়ে এসেছো? আমার পাশে বসে ভালোবেসে জানতে চেয়েছো কখনো কি হয়েছে আমার? সব দোষ দিন শেষে আমাদের ছেলেদের ঘাড়ে কেন আসে মিসেস? তুহা কিছুটা রাগ মিশ্রিত স্বরে জবাব দেয়, আপনারা ছেলেরা অতীত আঁকড়ে পড়ে থাকবেন। একসময় বিয়ে করবেন, তখন এসে বউয়ের ওপর অতীতের শোধ তুলবেন। কানের কাছে সব মেয়েরা একরকম বলে বলে জব করবেন কেন? আমাদের মেয়েদের কি কোনো মান সম্মান নেই? শৈবাল হেরে যাওয়া সৈনিকের মতন বলল, উভয় যদি ইগোওয়ালা হয়
তাহলে সংসার কিভাবে টিকবে? এখানে সম্মানের কথা কেন আসছে তুহা? ভুলটা আমার ছিল। আমি নিজের ভুল স্বীকার করেছি। ছোটবেলা থেকে বেশিরভাগ মেয়েলি কেসগুলোতেই দেখি মেয়েরা নিজের স্বামীর থেকেও একটু ভালো অপশন যদি পায় তাহলে স্বামী সন্তান ফেলে চলে যায়। শেষের কথাগুলো জড়িয়ে আসে ভেজে কণ্ঠস্বর। তুহা থম মেরে বসে আছে, মাথায় ঘুরপাক খায় শৈবালের কথা। সে কি একটু বেশি বেশি বলে ফেলেছে? শৈবাল কথা শেষ করে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়। উঠে যাওয়ার আগে তুহার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, ভালো থেকো। আমার উপরের রাগ আমার সন্তানের উপর না দেখানোর অনুরোধ রইল। শৈবাল শাহরিয়ার তার মিসেসকে অনেক ভালোবাসে। কথা শেষ করে উঠে যেতে নেয় শৈবাল। ধরফড়িয়ে ওঠে তুহা। ছেলেটার কোমরের পাশের এক অংশ টেনে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তুহাকে কাঁদতে দেখে হকচকিয়ে যায় শৈবাল। তাড়াতাড়ি আবারও বসে পড়ে মেয়েটার পাশে। তার মাথায় হাত রাখতেই গলা জড়িয়ে ধরে তুহা। বুকে মুখ লুকিয়ে ইচ্ছে মতন কাঁদে। শৈবাল নিজের বাহুডের আগলে নেয় অর্ধাঙ্গিনীকে। তুহা ব্যাকুল হয়ে কাঁদে, ফুপে কিছু একটা বলে, যদিও কথাটা শৈবাল অবধি পৌঁছায় না। পুনরায় জিজ্ঞাসা না করে সময় দেয় তুহাকে। মেয়েটা নিজেকে সামলাতে বেশ বেগ পোহাতে হয়। মিনিট বিশেক পরে শান্ত হয় তুহা, কিন্তু শৈবালকে ছেড়ে ওঠে না। দুই হাতে শক্ত করে কোমর জড়িয়ে রাখে। তুহাকে শান্ত দেখে শৈবাল ফিসফিস করে শুধালো, এইভাবে কাঁদে না মিসেস। আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তারপরও তোমার চোখের জল নষ্ট করো না। শৈবালের কথা তুহা শোনে কিনা জানা নেই। মেয়েটা শৈবালের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকায়, তারপর আবারও মুখ লুকায়। এক হাতে শৈবালের বুকে 3টা বোতাম খুলে ফেলে। তার সুপুরুষ হাজবেন্ডের বুকে এলোপাথারে চুমু খায়। শৈবাল চোখ বন্ধ করে উন্মাদ তুহার প্রতিটা স্পর্শ অনুভব করে। রমণের অবস্থা দেখে একদিকে ভালো লাগার পরিবেশে আবেশে চোখ বন্ধ হয়ে আসে, অন্যদিকে আবারও হাসি পায়। এই এক অন্য তুহাকে দেখছে সে। তুহা কিছুটা শান্ত হয়ে লজ্জায় আবারও মুখ লুকায়। এই যাত্রায় হেসে ফেলে শৈবাল। তুহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, কিছু লাগবে মিসেস? তুহা কিছুটা নড়ে চড়ে মিনিট দুয়েক পর জবাব দেয়, আপনাকে লাগবে, আপনি যাবেন না। কেন যাব না? ফিসফিস করে আওড়ালো শৈবাল। তুহাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলে, এখানে থেকে যেতে বলছো? তোমার ফুপি আমাকে ঘর জামাই রাখবে নাকি? আপনার মতো পুরুষ থাকবে ঘর জামাই, এও বিশ্বাসযোগ্য? তুমি কি আমার সাথে যাবে? তুহা ভেবে পায় না কি বলবে। মনের সাথে বিবেকে যুদ্ধ লাগে। একদিকে পড়ালেখা, অন্যদিকে শৈবাল। নিজের অসুস্থ শরীর নিয়ে পড়ালেখা করছে সে, এখন ড্রপ দেবে? ভাবলেই তো কান্না পায়। তুহার মনের ভাবনা হয়তো বুঝতে পারে শৈবাল। মুখে ফু দিয়ে বলল, তোমার সব ধরনের সিদ্ধান্তে আমাকে পাশে পাবা। যদি এখানেই পড়ালেখা কন্টিনিউ করতে চাও তাও করতে পারো, আর যদি দেশে যেতে চাও তাহলেও আমি সবটা ম্যানেজ করে নিব। আমি এখন দেশে গেলে 1 বছর ড্রপ দিতে হবে না। তাছাড়া এত দ্রুত আপনিও বা যাবেন কিভাবে? আচ্ছা থাক, এদিকটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নিব। শৈবাল একটু থেমে আবারও বলল, আমি তোমার মন রাখতে মিথ্যাটা বলবো না। সত্যি যেটা সেটা হলো তুমি সবকিছু না জেনে না বুঝে এখানে চলে এসে ভুল করছো। তোমার ঠান্ডা মাথায় আরেকটু ভাবা উচিত ছিল। বিয়ে প্রতিটা মেয়ের জীবনেই অনেক বড় একটা অংশ জুড়ে থাকে। আমি সবসময় এই জিনিসটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এই বন্ধনের মাধ্যমে বাকি জীবন কাটে তাদের। সঠিক পুরুষ পেলে জীবন সার্থক। কিন্তু যার সাথে আমি বাকি জীবনটা কাটাবো, সে যদি আমার দিকে অবজ্ঞা দৃষ্টিতে তাকায় বা আমাকে অবহেলা করে, তখন আমার কাছে কিরকম লাগবে? আমি অবহেলাটা নিতে পারিনি। আহত হয় শৈবাল। সে কখনোই তুহাকে অবহেলা করেনি। যতবার কাছে টেনে নিয়েছে, ভালো বেশি টেনেছে। তুমি আমার রয়ে যাও, আমি রেখে দিব। আগে পরে কি হয়েছে সব ভুলে যাও। যেদিন আমার আর ইচ্ছে করবে না তোমাকে ভালোবাসার, সেদিন বুঝে নিও আমি হয়তো এই পৃথিবীতে আর নেই। সমুদ্র ভাইয়া এখন কেমন আছে? সুস্থ আছে তো? সেদিন সমুদ্রকে হসপিটালাইজড করার পর অল্পের জন্য বেঁচে যায় ছেলেটা। ডাক্তার জানায় তাকে যেন সবসময় হাসি খুশি রাখি। এক ধরনের ট্রমার ভেতর দিয়ে যায় সমুদ্র। কিন্তু আমি জিহাদ মিলে হাজার চেষ্টা করেও 1 মিনিটের জন্য ছেলেটাকে হাসাতে পারিনি। সমুদ্রের বাবা মা সহ পুরো পরিবার তখন আমেরিকাতে ছিল। তাদের সাহায্য নিব যে সেই উপায়ও ছিল না। আমি দিক বিদিক হারিয়ে ফেলি। কোথা থেকে কি করব বুঝে উঠতে পারি নাই।
ওই অ্যাক্সিডেন্টের 2 মাস পরেই সমুদ্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যেদিন ডাক্তার আমাকে এই কথাটা নিশ্চিত করেছিল, বিশ্বাস করো মিসেস, সেদিন আমার নিজের কাছে নিজেকে এত পরিমাণে অসহায় লেগেছিল, বন্ধ রুমের মাঝে চিৎকার করে কেঁদেছিলাম আমি আর জিহাদ। তুহা অবাক হয় শৈবালের কথা শুনে। শৈবালের ছোটবেলা থেকে এখন অব্দি সময়গুলো নিজের মাঝে রিয়েলাইজ করে। ছেলেটা এতটা মানসিক চাপ সহ্য করে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করছিল। তুহা শৈবালের গলা জড়িয়ে ধরে মৃদুস্বরে আওড়ালো, এখন উনি কেমন আছে? আপনি কি তার সাথে দেখা করেন? কথায় আছে না, প্রেম মানুষকে অন্ধ করে, আবার প্রেম মানুষকে পাগলও করে। সমুদ্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। গত 9 মাস যাবৎ তার চিকিৎসা চলছে। এখনও কোনো উন্নতির লক্ষণ পাইনি। আমি ওর সামনে যেতে পারি না, গেলেই সামনে যা পাই তাই দিয়ে আঘাত করে। হেমন্তকালের মেঘলা আকাশ, চারিদিকে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। 1 মাস থাকে রমণের কাছে, কিন্তু এভাবে কতদিন চলবে? নিজের কর্মক্ষেত্রেও তো তাকে ফিরতে হবে। ওইদিকে আবার সমুদ্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। চারদিক সামলাতে গিয়ে দিশেহারা হয় ছেলেটা। তারপরও তুহাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করছে। শৈবাল তুহার দিকে তাকায়, মেয়েটার মনের অনুভূতি বোঝার চেষ্টা করে। তাকে এভাবে তাকাতে দেখে রমণী হুট করে জড়িয়ে ধরে তাকে, ফুপিয়ে কেঁদে ওঠে। শৈবালের মনে হয় তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। মেয়েটার কান্না নিতে পারে না, সান্ত্বনা দিতে 2 হাত তুলে নিজেও জড়িয়ে ধরে। ফিসফিস করে শুধায়, আমি খুব দ্রুত চলে আসব। এভাবে কাঁদে না মিসেস, আমাদের যোগাযোগ তো হবেই। তোমার যখন ইচ্ছা তখন আমাকে ভিডিও করে দিতে পারো। শুধু আমার আপনাকে দেখতে ইচ্ছে হবে, আপনার আমাকে দেখতে ইচ্ছে করবে না? মৃদু হাসি শৈবাল। তার মন যদি এই রমণী পড়তে পারত, তাহলে তো মনে হয় বুক পিঞ্জিরাতে তো বদ্ধ করে রাখত। এই রমণীকে কিভাবে বোঝাবে কতটা কষ্ট নিয়ে সে এই দেশ ছেড়ে যাচ্ছে? তুহা মাথা হালকা করে উঁচু করে শৈবালের দিকে তাকায়। তারপর তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিমানের চোখে নিজের ভারী পেটে তাকিয়ে বলল, দেখেছিস বাবা, তোর বাবা আমাকে ছেড়ে চলে যায়, তুই তাকে যেতে দিতে চাস? তুহার পাগলামি দেখে শৈবালের এতটা খারাপ লাগে, যে কোনো সময় কেঁদে ফেলতে পারে ছেলেটা। চোখের পানি আটকাতেই নিজের ঠোঁট কামড়ে ধরে। তুহাকে বেশ কোমল গলায় বলল, কে কাকে ছেড়ে যায় সেটা আমার প্রিন্সেস ভালো করেই জানে। আপনাকে এত ঘটা করে মিথ্যা বোঝাতে হবে না। তুহা বিস্মিত চোখে শৈবালের দিকে তাকায়। এই ছেলে সারা জীবন তাকে খোঁটা দিবে নাকি? ইনোসেন্ট ফেস করে বলল, আপনি এই ব্যাপারটা নিয়ে আমাকে আর কতদিন খোঁটা দেবেন? যতদিন কথাটা আমার মনে পড়বে ঠিক ততদিন। অসহায় চোখে তাকিয়ে থেকে তুহা। নিজের উপরে নিজেরই রাগ হয় খানিকটা। কেন যেন সবকিছু জেনে না বুঝে এতদূর চলে এসেছে। শৈবাল তুহাকে ছেড়ে দিয়ে বিদায় নেয়, যার সময় কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। সমুদ্রের পাশে একটা চেয়ারে বসে আছে শৈবাল। ছেলেটা নিস্তেজ শরীরে হসপিটালের বেডে পড়ে আছে। একটু আগে শৈবালকে ফোন করা হয়েছে। সমুদ্র নাকি কোনো কারণে অনেক বেশি ডেসপারেট হয়ে গিয়েছে, অতিরিক্ত পাগলামি শুরু করে দিয়েছে। তাকে কেউ সামলাতে পারছে না। অগত্যাই শৈবালকে আসতে হয়েছে। তারপর ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলেটার মায়াভরা মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শৈবাল। তখনই শৈবালের ফোনে কল আসে। মিসেস, আমি একটু ব্যস্ত আছি, প্রিয় অসুস্থ, বাড়িতে গিয়ে তোমাকে ফোন করব। তুহাকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় শৈবাল। রাত তখন 11টা বাজে। আকস্মিক তুহাকে প্রচন্ড মনে পড়ায় এক হাতে ড্রাইভিং করে অন্য হাতে ভিডিও কল দেয় বউকে। স্ক্রিনে ভেসে ওঠে তুহার অভিমানী মুখখানা। মৃদু হাসি শৈবাল নিজেই প্রথমে কথা শুরু করে। কেমন আছো বউ পাখি? যেমন রেখে গিয়েছিলেন। রেগে আছো? রাগ করার জন্য মানুষটা নিজের হওয়া চাই। এভাবে বলে না মিসেস, বুকে লাগে। ফোন করেছেন কেন? আপনার বউ বাচ্চা চাই বুঝি? নিজের পেশাকে বিয়ে করে নিন। হাসি শৈবাল। এখন তুহা তার সামনে বসে থাকলে টপটপ 2-3টা চুমু খেয়ে ফেলত। কিন্তু হায়, রমণী যে 1000 মাইল দূরে অভিমান করে বসে আছে। ঈষৎ ইনোসেন্ট ফেস করে বলল, অনেক ভেজালে ছিলাম মিসেস, আজকে নিজেকে একটু মুক্ত লাগছে। সমুদ্রকে তার পরিবারের কাছে দিয়ে এসেছি। এখন তোমার কাছে এসেও শান্তি পাবো। তারপর তুমি, আমি আর সে। কথাটা বলতে বলতে ডান চোখ টিপ দেয় শৈবাল। লজ্জায় লাল হয়ে ওঠে তুহার মুখ। শৈবাল একমনে তাকিয়ে আছে। কি আদরে লাগছে মেয়েটাকে। ইস, ও কেন এত দূরে? শোনো মিসেস। কথার মাঝে
বাধা পেয়ে থেমে যায় তুহা। শৈবালের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ছেলেটা হঠাৎ কেমন করে যেন বলে ওঠে। ভালোবাসি মিসেস। আমার এক জনম যেন আমার বউ পাখি আর আমার প্রিন্সেসকে দেখে কেটে যায়। তুমিহীন একটা দিনও কাটাতে চাই না আমি। এ যেন মরণ ব্যথা। তোমাকে নিয়ে আমার বাকি পথ চলা, তোমার সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবে। আমিও আপনাকে অনেক ভালোবাসি বাবুর আব্বু। আমরা দুজন আপনার পথ চেয়ে বসে আছি, জলদি চলে আসেন। আর অপেক্ষার প্রহর গুনতে হবে না জান, আমাকে পেয়ে যাবা। এখন রাখি। কথা শেষ করে মোবাইল রাখে শৈবাল। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে তাকে একটা বড় ট্র্যাক ফলো করে। সমুদ্রের ব্যাপারে অনেক অজানা তথ্য সে পেয়েছে। এগুলো ধামাচাপা দিতে আসেনি তো ওরা? এমন প্রশ্নমান উদয় হতেই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় শৈবাল। ওর ধারণা ঠিক করে ট্রাকটা তার সমান তালে তার দিকে ধেয়ে আসে। মিনিটের মাঝে বিকট শব্দ হয়। শৈবালের সমস্ত শরীর ঝাঁকি দিয়ে ওঠে, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। নিভু নিভু চোখটা কিঞ্চিত খুলতে চায়, কিন্তু সে শক্তি হয়ে ওঠে না। বাম হাত নড়ে ওঠে ছেলেটার। ফিসফিস করে শুধালো, তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি মিসেস, মাফ করে দিও। শীতের আবছা অন্ধকারে তুহা জানালার পানে একমনে তাকিয়ে থাকে। আজকে তো পরীক্ষা শেষ হয়েছে। একবার ভেবেছিল শৈবালকে কিছু না জানি দেশে চলে যাবে ও, কিন্তু কেন যেন সাহস হয়ে ওঠেনি। ডেলিভারির আর মাত্র 1 সপ্তাহ আছে। এখন এই রকম রিস্ক নিতে সে রাজি না। এদিকে শৈবালের কোনো খোঁজ নেই। আফসানা বেগম আর প্রিয়া এখানে এসেছে, কিন্তু যার আসার তার কোনো খোঁজ নেই। শৈবালের বাবা বিভিন্ন কাজে বেশ কয়েকবার জাপানে আসা হয়। তার ব্যবসাও আছে এখানে। সেখানকার বাসাতেই আছে তুয়া প্রিয়রা। তুহাকে ভেতরে ভেতরে ভয় আঁকড়ে ধরেছে। এদিকে আবার ছেলেটার খোঁজ নেই। তার ডেলিভারির সময় যদি ছেলেটা পাশে না থাকে, তাহলে সেটা কখনো মেনে নিতে পারবে না। সেদিন শৈবাল বলেছিল জলদি চলে আসবো, তা জলদি আসা কোন দিন হবে কে জানে। অপেক্ষারত রমণী বন্ধ ফোনে আবারও কল লাগায়। যদি কল রিসিভ করে সে আসে, কিন্তু সে আসার গুড়ে বালি। সব সময়ের মতন এইবার ওই পাশ থেকে ইংরেজিতে ভেসে আসে, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, দয়া করে আবার চেষ্টা করুন। কাকডাকা ভরে জেগে উঠেছে তুহা। চারিদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে কেবল। রাতে ভালো ঘুম হয়নি। নিষ্ঠুর পুরুষের জন্য অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। মেয়েটা সবে মাত্র ঘুম থেকে উঠেছে, এখনো ঘুম ঘুম ভাব কাটেনি। তার আগে মাথা ঘুরিয়ে ওঠে, পেটে প্রচন্ড পরিমাণ পেইন হয়। আকস্মিক এমন হওয়াতে বেশ ঘাবড়ে যায় রমণী। কেন যেন বেডে বসে দুর্বল স্বরে প্রিয়কে ডাক দেয়। মেয়েটা তার সাথেই ঘুমায়, কখন কি বিপদ হয় ভেবে 2-3 বার ডাক দিতেই প্রিয় উঠে বসে। ততক্ষণে তুহা নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে, চোখে পানির কণা জমতে শুরু করেছে। আফসোস হচ্ছে এই মুহূর্তটাতে তার সবচাইতে প্রিয় মানুষটা পাশে নেই। তুহার অবস্থা দেখে বেশ ভয় পায় প্রিয়। তড়িঘড়ি করে ফোন করে আফসানা বেগমকে। আফসানা বেগম আর শৈবালের বাবা দুজন মিলে তুহাকে হসপিটালে নিয়ে যায়। গাড়িতে ওঠার সময় রমণী কেবল একটা কথাই বারংবার বলে, মামুনি, তোমার ছেলে আমার কাছে আসেনি, আমি তাকে শেষ দেখাও দেখবো না। আমার ভাগ্য এত খারাপ কেন? আমি শৈবাল শাহরিয়ারের কাছে যেতে চাই। এনে দাও না তোমার ছেলেকে। ও মামুনি, দাও না। আফসানা বেগম নীরবে কেঁদে ফেলে। ছেলে চিন্তায় তিনিও নিজেও অস্থির। এদিকে আবার মেয়েটার এই অবস্থা। আফসানা বেগম তুহার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধুই, চিন্তা করিস না মা, তোর কিচ্ছু হবে না, শৈবাল খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এত সব কথা তুহার মাঝে কোনো প্রভাব ফেলে না। মেয়েটা এক নাগাড়ে বলে যায়, কোথায় আপনি শৈবাল? সারা রাস্তা জুড়ে তুহা বিলাপ করেছে। প্রিয় আফসানা বেগম দুজনই ওর সাথে সমান তালে কেঁদেছে। শৈবালের বাবা একটু পরপর ওদেরকে ধমক দিয়ে থামায়, সাথে তুহাকে 2-1টা উপদেশ দেয়। তুহাকে যখন ওটিতে ঢোকানো হয় তার ঠিক 2 মিনিট আগে শৈবাল ছুটে আসে। এই শীতের মাঝেও ছেলেটার কপালে ঘামের কণাগুলো মুক্তের মতন চকচক করে। ওর কপালে হাতে ব্যান্ডেজ উকি দেয়। রমণী ব্যাকুল হয়ে দেখে শৈবালকে। ছেলেটা ফ্লোরে বসে পড়ে। তুহার এক হাত আঁকড়ে ধরে কপালে, গালে, ঠোঁটে এলোপাথাড়ে চুমু খেতে থাকে। ঠোঁট এলিয়ে কেঁদে ফেলে রমণী। শৈবালের কপাল ছুঁয়ে বলে, আমি ভেবেছিলাম আপনাকে হয়তো আর কখনো দেখা হবে না। আল্লাহর কাছে একটা দোহাই করেছি, আমি যেন আমার হাজবেন্ডকে শেষবারের জন্য হলেও দেখি। আমাকে মাফ করে দেবেন আপনি। আপনার সাথে অনেক অন্যায় করেছি আমি। শৈবাল নিজেকে শক্ত রাখে। ভেতরে ভেতরে সে অর্ধেক গুড়িয়ে গেছে। ডেলিভারির ডেটের 2 দিন আগে তুহার পেইন উঠেছে। ভয় পেয়ে যায় শৈবাল। তুহাকে আশ্বাস দিয়ে বলে, তুমি আমাকে এভাবে একা করে চলে যেতে পারো না মিসেস।
এ হয় না, তুমি ভয় পেও না, আমার মিসেসের কিছু হবে না। তোমার শৈবাল শাহরিয়ার সব সময় তোমার পাশে আছে, বলেছি না? আমার ভালোবাসা এভাবে হেরে যাবে না। শৈবালকে কথা শেষ করতে দেয় না। ওইদিকে ডাক্তাররা তাড়া দেয়। শৈবাল তোহাকে ছেড়ে উঠে দাঁড়ায়। একজন নার্স এগিয়ে এসে ওকে ভেতরে নিয়ে যায়। ওটির ডোর বন্ধ হওয়ার আগে রমণের সিক্ত কণ্ঠস্বর ভেসে আসে। শৈবাল, আপনার মিসেস আপনাকে অনেক ভালোবাসে। ধপ করে নিচে বসে পড়ে শৈবাল। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায়। বিড়বিড় করে শুধায়, বেবির বাবাও তোমাকে অনেক ভালোবাসে মিসেস। এতটা ভালোবাসে যে তোমার বিকল্প খুঁজে পায় না। তোমাকে ততটা ভালোবাসে যতটা বাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়। লাভ ইউ মিসেস। শৈবালের বাবা ছেলের দিকে এগিয়ে আসে। ওর মাথায় সান্ত্বনার হাত রাখে। এতে যেন ছেলেটা আরো আহ্লাদী হয়ে ওঠে। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ওর বাবা ছেলের পিঠে চাপড় দিয়ে বলল, কেঁদে লাভ নাই বাপ, আল্লাহর কাছে দোয়া করো যেন সব ঠিকঠাক হয়। তুমি আঘাত পেয়েছো কিভাবে? আঘাতের কথা শুনে 4 দিন আগের ঘটনা মনে পড়ে যায় শৈবালের। কি নৃশংস ওরা! চোখ বুজে জোরে নিঃশ্বাস ফেলে শৈবাল। বাবাকে কোনো জবাব না দিয়ে নিজে উঠে দাঁড়ায়। উঁচু করে আবার ফিরে আসে। প্রিয়কে বলল, আমি সামনেই আছি, ফোন করবি? প্রিয় মাথা নেড়ে সায় জানায়। একটা ভালো জায়গা খুঁজে সেখানে নামাজে দাঁড়িয়ে যায়। সবকিছু যেন সঠিকভাবে হয় এই আশাতে। 4 দিন আগের ঘটনা। শৈবাল যখন শিওর হয় ট্র্যাকটা ওর দিকে এগিয়ে আসতে থাকে, তখন লাস্টের মুহূর্তে গাড়ি থেকে লাফ দেয়। মাথায় অনেক বড় আঘাত লাগে। নিজের গাড়ি ব্লাস্ট হতে দেখে গড়ি রাস্তার পাশে ঝোপঝাড়ে চলে যায়। কিন্তু মাথার আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যার ফলে জ্ঞান হারায় শৈবাল। তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় জিহাদ। শৈবাল তখন তুহার ফোন কেটে আগে জিহাদকে একটা ছোট্ট মেসেজ করে নিজের লোকেশন শেয়ার করে দেয়। ওইদিকে গাড়ি ব্লাস্ট হওয়াতে ওরা ভেবে নেয় গাড়িতে পুড়ে মরে গিয়েছে শৈবাল। শৈবালের জ্ঞান ফেরে ঘন্টা দুয়েক পর। জিহাদ তার মাথার পাশে বসেছিল। তার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, সমুদ্র ঠিক আছে? হ্যাঁ, সম্রাট ভাইকে দেখে বেশি পাগলামি করছে। ভাই নিজেও ভয় পেয়েছে। এ কারণে আমি যাওয়াতে অল্প কথার মাঝে ওকে দিয়ে দিয়েছে। চোখ মুখ লাল হয়ে আসে শৈবালের। নিজের ক্রোধ সামলাতে পারে না। সম্রাটকে 2-3টা গালি দিয়ে বলল, ওই মাদারবোর্ড নিজের ভাইয়ের হাত কেটে সেটাকে সুইসাইড অ্যাটেম্প বলে চালিয়ে দিয়েছে। শেষমেশ আমার উপর অ্যাটাক করেছে। ওরে এমনি এমনি ছেড়ে দিব না আমি। জিহাদ কিছুই বলতে পারে না। সেদিনের বান্দরবানে সম্রাট গিয়েছিল। সমুদ্রের ডিপ্রেশন কাজে লাগিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। সমুদ্র আপন ভাইয়ের বেইমানি নিতে পারে না। আপন মানুষগুলো 2 রকম বেইমানি নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শৈবাল সম্রাটের কাছে সমুদ্রকে দিয়ে এসেছে শিওর হওয়ার জন্য, এবং ওকে নিজের উপর রিস্ক নিয়েছে। এর বিনিময়ে নিজের জীবন চলেও যেতে পারত। সবকিছুর বিনিময়ে এখন আসলো সত্যি সবার সামনে। সম্রাট সমুদ্র আর শৈবালের ওপর অ্যাটাক করার অভিযোগে 14 বছরের জেল হয়। সাথে তাকে রাব্বি ছেলেটা ওকে সাহায্য করাতেই ওর 2 বছরের জেল হয়। সবকিছু করেছে পারিবারিক সম্পত্তি একা ভোগ করার জন্য। শৈবাল আর জিহাদ দুজনে সমুদ্রের মা বাবাকে সবকিছু সম্পর্কে অবগত করে। দুজনে কান্নাতে ভেঙে পড়ে। অতি শীঘ্রই ওরা দেশে আসবে। বড় ছেলের ওপর ভরসা করে ছোট ছেলেকে রেখেছিল, অথচ বড় ছেলে নিজেই বেইমানি করেছে। স্বামীর কৃতকর্মের কথা শুনে নাতাশা নিজেও ভেঙে পড়ে। দুজনে একসাথে সংসার করেছে এত বছর, অথচ নিজের স্বামীর মনের খবর কিছুতেই টের পায়নি। সব কিছুতেই মেয়েটা অনেক বেশি ভেঙে পড়ে। শৈবাল এদিকে কাজ শেষ করতে করতে ওর 2 দিন সময় লেগে যায়। দৌড়াদৌড়ির কারণে নতুন করে মোবাইল কেনা হয়নি। তুয়ার সাথে কথাও বলা হয়নি। মেয়েটার কণ্ঠস্বর শুনে বোঝা যেত সে অসুস্থ, তাই ওর থেকে দূরে ছিল। সব শেষে যখন জাপানে যায়, তখনই শুনে দোহাকে হসপিটালে নেওয়া হয়েছে। তড়িঘড়ি করে শৈবাল হসপিটালে ছুটে গিয়েছিল। শৈবাল হাসপাতাল থেকে এসেছে মাত্রই নিজ কামরায় ঢুকে দেখে তার মিসেস এক হাতের ওপর ভর দিয়ে ঘুমিয়ে আছে, আরেক হাতে ওদের রাজকন্যা ইরতেজে আহলাম তুনায়াকে আগলে রেখেছে। তুনায়া ও ছোট ছোট হাত 2টা মুখে নিয়ে নিজে নিজে হাসে। ওদের দুজনকে একসাথে দেখে তৃপ্তির হাসি হাসে শৈবাল। নিজেকে পরিপূর্ণ পুরুষ মনে হয় আজ। ছেলেটা নিঃশব্দে এগিয়ে গিয়ে তুনায়াকে কোলে তুলে নেয়। মেয়েটা পাপাকে দেখে খিলখিল করে হেসে ওঠে, পা 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 করে ডেকে ওঠে। শৈবাল হাসে। তুনায়না হাসলে ওর স্টু গালে কি সুন্দর টোল পড়ে। তুহা তো সবসময় গাল ফুলিয়ে বলবে, মেয়েকে 10 মাস পেটে রেখে জন্ম দিয়েছি আমি, আরও দেখতে হয়েছে আপনার মতো। জন্ম থেকেই পাপা ভক্ত। বড় হলে তো মনে হয় বাপ মেয়ে মিলে আমার বিরুদ্ধে
বিদ্রোহ ঘোষণা করবেন। তুহার কথা শুনে তুনা কি বোঝে কে জানে, কিন্তু মায়ের কথা শেষ হতেই পাপা বলে চিৎকার দেবে, যেন বাবার কাছে মায়ের নামে বিচার দিচ্ছে। তা দেখে পুনরায় আবার গাল ফুলায় তুহা। শৈবাল রমণের ঠোঁট ছুঁয়ে বলল, আমি তোমার গোলাপি রঙা ঠোঁটে বারবার হারিয়ে যাই মিসেস। তোমাকে দেখে নস্টালজিক হয়ে যাই। তোমার ছোট বড় কারণে অকারণে করা অভিমানগুলোকে ভালোবাসি। সর্বোপরি পুরো তুমিটাকেই ভালোবাসি। আমার মিসেস, আমাকে বাবার হওয়ার মতো সুখ দিয়েছ। আমি তোমাতে হারিয়ে যাই মিসেস। শৈবালের এত কথার ভিড়ে তুহা মুখ লুকায় সুপুরুষ মানুষটার বুকে। মৃদুস্বরে শুধুই ভালোবাসি। আমাকে একটা শান্তির নীড় খুঁজে দেওয়া মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি।